আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। আজ 28 নভেম্বর 2020 শনিবার। প্রতি শনিবারের ন্যায় আজও হাজির হয়েছি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের নিয়মিত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সমাজ বীক্ষণের নবম পর্বে। আজ আলোচনা করব এক মহা জাদুকরকে নিয়ে, যার কলম ছিল জাদুর কাঠি। সেই জাদুতে আরো বহু বহু কাল বাঙালি পাঠক মন্ত্রমুগ্ধ হয়ে থাকবে টিভি নাটকের দর্শক, সিনেমার দর্শক। গভীর রাতে প্রেমে পড়া যুবক ঘুম ভেঙে শুনবে এক যে আছে সোনার কন্যা গানটি। দর্শক, কথা বলবো এমন একজনকে নিয়ে, মৃত্যুর পর যার জনপ্রিয়তা কমেনি, বরং দিন দিন বেড়েই চলছে। তিনি আমাদের হুমায়ুন আহমেদ। তিনি 1948 সালের 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন এবং 2012 সালের 19 জুলাই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার জন্ম মাস নভেম্বর, সঙ্গত কারণেই আজকের আলোচনার বিষয় হুমায়ুন আহমেদ। সুনির্দিষ্টভাবে বললে হুমায়ুন আহমেদের লেখায় সমাজ ও রাজনীতি। দর্শক, আজকে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি আমাদের সাথে দেশের স্বনামধন্য কয়েকজন বিজ্ঞ আলোচককে সাথে পেয়ে। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা। আমাদের সাথে উপস্থিত আছেন একজন হুমায়ুন আহমেদের ভক্ত, লেখক, কবি ও সংগঠক হিশাম আল মোহান্নাব। এই মুহূর্তে আমাদের সাথে এখনো যোগ দিতে পারেননি আরো একজন আলোচক আমাদের সাথে যোগ দিবেন। তিনি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম মন্ডল। প্রিয় দর্শক, আপনারাই এই অনুষ্ঠানের প্রাণ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তৈরি হওয়া অনুপ্রেরণায় শত ব্যস্ততার মাঝেও প্রতি শনিবার সন্ধ্যায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় হাজির হই। আমাদের আলোচনা আপনার পরিচিত জন ও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের লাইভটি শেয়ার করুন। হুমায়ুন আহমেদ ও তার লেখা নিয়ে আপনাদের যে কোনো অনুভূতি, প্রশ্ন কিংবা মন্তব্য আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ করে আমরা সরাসরি আলোচকদের কাছে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব আমাদের উম্মে ফারহানার সাথে। উম্মে ফারহানা ম্যাডাম, আপনার কাছে যদি আমরা শুরুতেই জানতে চাই, হুমায়ুন আহমেদের সাথে আপনার প্রথম পরিচয় কখন এবং কোন লেখার মাধ্যমে, এবং ছিল প্রথম পরিচয়ের সে অনুভূতি? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আহসান হাবিব আপনাকে। অসংখ্য ধন্যবাদ গ্রিন ইউনিভার্সিটিকেও, কারণ আমাকে ডাকার জন্য। হুমায়ুন আহমেদ যেহেতু বিষয়, সেজন্য আমি খুব আহ, আনন্দ এবং আগ্রহ নিয়ে আসলে এই অনুষ্ঠানে কথা বলার জন্য রাজি হলাম, বা খুবই আগ্রহ নিয়ে আসলাম। কারণ আপনাদের যেটা আসলে মূল প্ল্যাটফর্ম, সেখানে তো মূলত সমাজ, অ্যানথ্রোপোলজি, সামাজিক বিজ্ঞান, এইসব থিওরিটিক্যাল ব্যাপার থাকে। তো সেখানে সাহিত্যের স্থান বেশ কম, কিন্তু তারপরেও যেহেতু হুমায়ুন আহমেদ এবং আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ, সেজন্য লোভ সামলাতে পারলাম না। তো ধন্যবাদ। আমার প্রথম হুমায়ুন আহমেদ পড়ার অভিজ্ঞতা হচ্ছে যতদূর মনে পড়ে, নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ নামে একটা বই ছিল। সেটা বইটা উপহার পেয়েছিলাম ভাইয়ার কাছ থেকে, আমার বড় ভাই। তো এখানে কোনো দিন আমরা যখন ক্লাসে 1, 2 বা 3 এরকম সময় পড়ি, এটা হবে 1988, আটাশিতে না, আটাশি একটু পরে, 89, 90 সালের দিকে। তো সেই সময়ে ময়মনসিংহে একবার হুমায়ুন আহমেদ আসলেন। হুমায়ুন আহমেদ আসলেন না, আসলে একটা বই মেলা হচ্ছিল ওখানে, হুমায়ুন আহমেদের বইয়ের বই মেলা। এবং হুমায়ুন আহমেদ ময়মনসিংহে প্রায় আসতেন। এখানে তার বন্ধু বান্ধব ছিল। ময়মনসিংহে অয়মের শুটিং উনি করেছেন। শুটিং করার সময় উনি ওনার বন্ধু বান্ধবদের বাড়িতে আম, থেকেছেন, এবং যেহেতু নেত্রকোনা ওনার দেশের বাড়ি, ওনার অনেক পরিচিত লোকজন এখানে থাকতো। ময়মনসিংহ শহরের প্রতিও তার ছিল। তো ওই বই মেলাটাতে আমি যেতে পারি নাই। ওখানে যারা গিয়েছিল তারা হুমায়ুন আহমেদের অটোগ্রাফ নিয়েছিল বইয়ে। তো আমি যেতে পারি নাই দেখে মনে খুব দুঃখ ছিল। কিন্তু বইটা পেয়ে আমার ভাই যখন দিল বইটা, নুহাস এবং আলাদিনের আশ্চর্যটা ছোটদের একটা বই, একটা বাচ্চা গিফট পায় একটা চেরাগ, যেটা দেখতে আলাদিনের আশ্চর্য চেরাগের মতো, কিন্তু সেটায় কোনো চেরাগের দৈত্য থাকার কথা না। কিন্তু দেখা গেল যে ওখানে আসলে চেরাগের দৈত্য আছে, এবং সেই মেয়েটার বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার উপক্রম ছিল। তার বাবার খামখেয়ালিপনার কারণে মা তাকে ছেড়ে সেপারেশন যেতে চাচ্ছে বা এই সেই। তো তখন সেই দৈত্যর সঙ্গে সেই বাচ্চাটা একটা প্যাক্ট করে, যাতে কোনোভাবেই তার বাবা মার ডিভোর্সটা না হয়, কারণ সে চাচ্ছিল না তার বাবা মা স্প্লিট হয়ে যাক। তো অসাধারণ ভালো একটা শিশুতোষ উপন্যাস যেরকম হওয়া উচিত, ঠিক সেরকম অসম্ভব ভালো একটা বই।
এর পরবর্তীতে আমরা নিজেরা অনেক হুমায়ুন আহমেদের ছোটদের বই পড়া শুরু করলাম। কৈশোরে পৌঁছানোর পর আমরা অ্যাডাল্ট, যেগুলো ইয়াং অ্যাডাল্ট ফিকশন, সেগুলো পড়া শুরু করলাম। এবং হুমায়ুন আহমেদের অধিকাংশ বই ইয়াং অ্যাডাল্ট ফিকশন হিসেবে, মানে টিনেজার থেকে শুরু করে সবাই পড়তে পারে। ওরকম অ্যাডাল্ট কন্টেন্ট বা যেটা বড়রা ছাড়া পড়তে পারবে না, এরকম বইয়ের সংখ্যা খুবই কম, অল্প কিছু হয়তো বা। তো এইটা অনুভূতিটা, মানে যেটা ওই যে অ্যাডিকটিভ, আসলে হুমায়ুন আহমেদ পড়া বই শুরু করার পর তখন আর ছাড়া যায় না। তখন হুমায়ুন আহমেদের একটা নতুন বই আসলো, আমি পড়তে পারলাম না এটা, মানে আমরা মানতে পারতাম না, মানে চুরি করে হলেও, মানে কেউ কোনো বন্ধুর কাছে আছে, তাকে কোনোভাবে ভজাতে হবে যে যাতে সে বইটা ধার দেয়। কারণ স্টুডেন্ট লাইফে যেটা হয়, আমরা তো আসলে সব বই কিনতে পারতাম না। ইনফ্যাক্ট বাইরের বই কেনার জন্য পয়সাও আমাদের কাছে থাকতো না ওই সময়ে, মানে 90s বা 80s এর কথা যখন বলছি। তো ওইটা অসম্ভব ভালো। এবং হুমায়ুন আহমেদের সাহিত্য সর্বোপরি, যদি আপনি আমাকে সাহিত্যের লোক হিসেবে ইভ্যালুয়েট করতে বলেন, তাহলেও আমি বলবো যে হুমায়ুন আহমেদের মূল উপন্যাস যেগুলো, আহ, তার থেকে সেই সায়েন্স ফিকশন এবং যেগুলো আধিভৌতিক, যেগুলো রহস্য, যেগুলো উম, হচ্ছে শিশুতোষ, সেগুলোর মান মানে সেগুলোর মান বাংলাদেশের আর অধিকাংশ লেখক সেটা স্পর্শ করতে পারে না। হুমায়ুন আহমেদের এরকম আরো কিছু বোতল ভূত, আরেকটা বইয়ের কথা না বললেই হবে না, তোমাদের জন্য রূপকথা। এই বইটাও কোনো জন্মদিনে হয়তো উপহার পেয়েছিলাম আমরা সুশ্রীতে পড়ার সময়। সেই রূপকথার গল্পকে কিভাবে, মানে রূপকথা তো আমরা অনেক পড়েছি, রূপকথার মধ্যে কি হয়, দে লিভড হ্যাপিলি এভার আফটার, লাস্টে এরকম একটা লাইন থাকে, বটম লাইন। আবার অস্কার ওয়াইল্ডের যে এই রূপকথা, বাচ্চাদের রূপকথার গল্প, সেখানে আপনি পড়বেন যে খুবই দুঃখের এবং খুবই, মানে একদম পেসিমিস্ট একটা ইয়ে পাবেন। হুমায়ুন আহমেদের রূপকথায়, তোমাদের জন্য রূপকথায় সেইটা নাই, মানে সেই দে লিভড হ্যাপিলি এভার আফটার এর মতন সান্ত্বনাও নাই। আবার ওই দুঃখ, মানে জীবন সম্পর্কে বিমুখ করে দেওয়া বা একটা বাচ্চাকে আসলে হতাশ করে দেওয়া, স্বপ্ন কেড়ে নেওয়া, সেই জায়গাটাও নাই। হুমায়ুন আহমেদের ইয়ে গল্প, শিশুতোষ গল্প যেটা, এই ওখানে ওই তোমাদের জন্য কোথাও একটা গল্প আমি একদম ব্যাখ্যা দিয়েই বলছি, মনে করি আপনারা যদি পড়ে থাকেন তাহলে হয়তো মনে করতে পারবেন। কানি ডাইনি নামে একটা গল্প ছিল। একটা গ্রামের পাহাড়ের ওখানে একটা জায়গায় একটা ডাইনি আছে, বাচ্চাদেরকে ভয় দেখায় যে কোনো কিছু করলে ডাইনির কাছে পাঠায় দিব। তো ওখানে একটা বাচ্চা, মৌ নাম, মানে এটা একটা ইনসিডেন্ট যে আমারও ডাকনাম মৌ, আমার নেমসেক। ওই ক্যারেক্টারটা ও হচ্ছে কোনো একদিন ওর বাবা মার সাথে রাগ করে পাহাড়ের দিকে রওনা দিল। তারপরে গিয়ে সে কানি ডাইনিকে দেখলো। ডাইনির অবস্থা খুবই প্যাথেটিক, সে সব মন্ত্র ভুলে গেছে, সে কোনো কিছু এখন আর করতে পারেনি। যে ডাইনির ক্যারেক্টার, ওইটাকে যে কত একটা মানবিক জায়গা থেকে দেখা, একটা মানে বাচ্চাদেরকে যে আমরা আসলে ডাইনি ভূত প্রেত এই ভয় দেখাই। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমাদের পাড়ায় একটা জায়গায় হিজড়া একজন আসতো, ওই একটা বাসায় কোনো একটা ইয়েতে। তো আমি তাকে ভয় পেতাম, বড়রা কেউ কখনো বলে নাই যে সেও একজন মানুষ, তাকে ভয় পাওয়ার কিছু নাই। তো আমাদেরকে ওই ভূত বা প্রেত ডাইনি এই সেই, একটা পাগল হয়তো বা বুড়ি, অনেক বৃদ্ধ একজন ভিখারিনী, তাকে দেখে ডাইনি হিসেবে ভয় যদি আমি পাই, বা মানে যদি বাচ্চারা পায়, বড়দের উচিত না সেটাকে ইন্ডালজ করা, বড়দের উচিত না সেও একজন মানুষ, তাকে মানবিক ভাবে দেখার চেষ্টা করা। তো আমরা জানি উইচ ক্রাফটে কি হয়েছে, যখন মধ্য ইউরোপে, ইউরোপে একটা মধ্যযুগে যে সময়ে উইচ বলে যে নারীদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, তারা আসলে কি উইচ ছিল না, তারা ছিল আসলে মানুষ। তাদেরকে একটা এক ধরনের পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক একটা ষড়যন্ত্রের মাধ্যমে বয়স্ক নারী বা অকেজো নারী, যে সমাজে কাজ করবে না, অথবা যে নারী কিনা হচ্ছে আপনার অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি বিদ্বান, অনেক বেশি সে হচ্ছে গিয়ে কন্ট্রোল ইয়ে করতে পারে, লাইক জোয়ান অফ আর্ক, তো তাদেরকে উইচ ক্রাফটের নামে পুড়িয়ে মারা হতো। তো ওই যে উইচ ব্যাপারটা যে আসলে নাই, উইচ যে তাকে আমি আসলে তার সঙ্গে ভাব করে ফেলতে পারি, তার সঙ্গে আমি খেলতে পারি, তার মাথার উকুন বেছে দিতে পারি। একটা বাচ্চা নর্মাল রূপকথা সেটা পড়ে না, নর্মাল রূপকথা সে সৎমা পড়ে, উইচ পড়ে, যে উইচ বাচ্চাদেরকে আহ, পুড়িয়ে খায়, এই ধরনের হ্যান্সেল এন্ড গ্রেটেল ধরেন, ওই ধরনের গল্প পাই। অথচ জি হুমায়ুন উম্মে আহমেদ ফারহানা। ব্যাপারটাকে উল্টে দিয়েছেন, উল্টে জি দিয়েছিলেন। তো ওই জায়গা থেকে যে ওই যে মানবিক জায়গাটা তৈরি করতে পারা, হুমায়ুন আহমেদের জাদু ওইখানে আমার কাছে মনে হয়। আচ্ছা, আই এম সরি, আমি মনে হয় অনেকক্ষণ বেশি ধরে না, বলছি। আমরা একটু ওই প্রথম পরিচয় বা প্রথম অনুভূতিটা বাকি আলোচকদের কাছে শুনে এসে আবার আপনার কাছে আসছি। ওকে ওকে, আমরা না চলে যাব হিশাম আল মাহান্নাবের কাছে। হিশাম আল মাহান্নাব এক্সকিউজ মি। যদি আমাদেরকে জানান যে হুমায়ুন আহমেদের সাথে আপনার প্রথম পরিচয় কখন এবং কোন লেখার মাধ্যমে হয়েছিল, এবং কেমন ছিল সেই প্রথম পরিচয়ের অনুভূতি আপনার। আচ্ছা, ধন্যবাদ আহসান হাবিব। প্রথম কোন লেখাটা পড়েছি আমি ভুলে গিয়েছি। আমার মেজো বোন কলেজ লাইব্রেরি থেকে দুইটা বই এনেছিল, একটা হচ্ছে এই বসন্তে আর একটা বাসর। কোনটা আমি আগে পড়েছি সেটা ভুলে গিয়েছি, কিন্তু প্রথম সচেতন ভাবে আমি পড়েছি শঙ্খনীল কারাগার এবং যথারীতি মুগ্ধ হয়েছি। লেখার মাধ্যমে এই পরিচয়ের সময়ের
সেই সময়েই উম্মে ফারহানা ম্যাডাম যেটা বললেন যে ময়মনসিংহে, আমি তখন আনন্দমোহন কলেজে পড়তাম, সেখানে একটা বইমেলা হয়েছিল। মেলাটা ছিল হুমায়ুন আহমেদের লেখালেখির 20 বছর পূর্তি উপলক্ষে। সেখানে আমি ছিলাম, প্রতিদিনই থাকতাম, আমাদের স্টলও ছিল। তো একদিন মেলার শেষ দিকে হুমায়ুন আহমেদ মাইক্রো বাসে করে বন্ধু বান্ধব নিয়ে ঢাকা থেকে এলেন, এবং আমার মাঝে জমেছিল অনেক প্রশ্ন। সেই ক্লান্ত লেখক কতটা ভদ্র ব্যক্তি মানুষ হলে আমার মতো একজন প্রথম বর্ষের একজন শিক্ষার্থীর সাথে অনেকক্ষণ ধরে কথা, আমি একটা সাক্ষাৎকারের মতোই নিয়েছিলাম, আমার যা জানবার সব। এবং উনি একটু বিরক্ত হন নাই, এবং খুবই ভদ্রভাবে আমার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং এমন কিছু প্রশ্ন সেখানে ছিল যেটা আমার বয়সে ছিল না। যেমন সেই সময় নারীবাদ নিয়ে একটা সমস্যা চলছিল, বিভিন্ন কথাবার্তা চলছিল, যেমন ইসলাম নিয়ে কথাবার্তা চলছিল। আমি খোলাখুলি ভাবে তার কাছে প্রশ্ন করেছিলাম এই ব্যাপারে, ইসলামের অবস্থান নিয়ে। যে তখন খুব লেখালেখি হচ্ছিল যে ইসলাম ধর্মের বিয়ে প্রথা বা মুহরানার প্রথাটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পতিতাবৃত্তির মতো। তো এই বিষয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। উনি খুব সুন্দরভাবে নারীদের বিভিন্ন সভ্যতা থেকে উদাহরণ এনে, তখন পর্যন্ত আমি জানতাম না বাইজেন্টাইন সভ্যতা, যেটা কিনা পূর্ব রোমান সাম্রাজ্যের সভ্যতা, সেই সময়ে সেই উদ্ধৃতিগুলো দিয়ে, সেই দৃষ্টান্তগুলো দিয়ে উনি প্রমাণ করেছেন যে না, ইসলাম নিয়ে এই বিভ্রান্তির কোনো সুযোগ নাই, নারীদের আসলে ইসলাম মর্যাদাই দিয়েছে। এই ধরনের প্রশ্ন আমার মতো একজন কিশোরের কাছ থেকে, সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণের কাছ থেকে পেয়েও তিনি কোনো বিব্রত বোধ করেন নাই বা আমাকে হতাশ করেন নাই। তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, উনি অন্য একটা ডিপার্টমেন্টে, আমাদের কলাভবন থেকে দূরে, দেখা হতো না কিন্তু বই মেলায় দেখা হতো, আমি দূর থেকে মুগ্ধভাবে দেখতাম। এবং হুমায়ুন আজাদের সঙ্গে তার কথাবার্তা, এগুলো আমি দূর থেকে শুনতাম। এইভাবে কিন্তু লেখালেখির ব্যাপারটা বলতে গেলে এরপর থেকে যে পড়া শুরু হলো হুমায়ুন মুগ্ধতা, আমি চেষ্টা করেছি অ্যাভেলেবেলের পর মানে যত বই পেয়েছি আমি পড়ে শেষ করতে, এবং সব ধরনের লেখাই তার আমি পড়েছি এবং আমার অনেক ভালো লেগেছে। সেই বিষয়ে পরে কথা বলা যাবে। এই হচ্ছে আমার হুমায়ুন আহমেদের সাথে সম্পর্কটা। ধন্যবাদ। জি, হিশাম আল মাহান্নাব, আপনাকে ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশের জন্য। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ শামীম মন্ডল, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। একটু যান্ত্রিক এবং টেকনিক্যাল সমস্যার কারণে উনি আমাদের সাথে দেরিতে যোগ দিয়েছেন। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আপনাদের প্রথম পরিচয় হুমায়ুন আহমেদের লেখার সাথে এবং সে অনুভূতি আমাদের লাইভের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা সকল দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি শামীম মন্ডলের কাছে। শামীম মন্ডল স্যার, আপনি যদি আমাদেরকে জানান হুমায়ুন আহমেদের সাথে কখন কোন লেখার মাধ্যমে আপনার প্রথম পরিচয় হয়েছিল। ধন্যবাদ হাসান হাবিব। প্রথমত দুঃখ প্রকাশ করছি দেরিতে আসার জন্য। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানতে চাইবো। জি, শুনতে পাচ্ছি। তো আমার হুমায়ুন আহমেদের সঙ্গে পরিচয় কবে, এটা আমি এমন ভাবে ভুলে গেছি, মনে হচ্ছে যেন আমার আজন্ম পরিচয়। তবে নিশ্চয়ই বলতে পারি যে আমি ঠিক স্কুল কলেজ জীবনে ওইভাবে গ্রাম থেকে বই পাইনি বলে উপন্যাস যে আলাদা করে পড়তে হয়, পাঠ্য বইয়ের বাইরে যে খুব বেশি পড়বার ব্যাপার স্যাপার আছে, ওটা আমি তখন পর্যন্ত বোধ করিনি বা ওই সুযোগ হয়নি। তো আমার মনে হয় যে ভার্সিটি লাইফে এসেই পড়েছি, কিন্তু ওনার সঙ্গে এত একাত্ম হয়ে গেছি, এত বেশি আত্মস্থ করেছি, এত ভালো লাগার মধ্যে ডুবে আছি সেই শুরু থেকে এখন পর্যন্ত। কৈশোর, যৌবন, এখন হয়তো মধ্য বয়সের দিকে যাচ্ছি। মুগ্ধতা শেষ হয়নি বলে পরিচয় কবে হয়েছে তা জানি না, তবে সে পরিচয়ের উত্তাপ প্রথম পর্বের মতোই এখন উষ্ণ। এবং এখন পর্যন্ত হুমায়ুন আহমেদের কোনো হালকা লেখাকে আমার হালকা মনে হয় না, কোনো একেবারেই নাই লেখাকে নাই লেখা মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় যে একজন সংবেদনশীল মানুষ, অনেক পাঠের মানুষ, অনেক বেশি চিন্তক মানুষ, তার অনেকগুলো স্তর থাকে। আমরা যখন তাকে অল্প স্তর থেকে দেখি তখন ওইটা দেখি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে আমি একাধিক স্তর থেকে কিছুটা দেখতে পারি বলে আমার মুগ্ধতা সেই শুরু থেকে, সম্ভবত ভার্সিটি লাইফ থেকে এখনো চলছে। আমি বিশ্বাস করি আমৃত্যু চলবে হুমায়ুন আহমেদ মুগ্ধতা।
ধন্যবাদ শামীম মন্ডল স্যার। আমরা আবার একটু উম্মে ফারহানা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেন, আমি একটু জানার চেষ্টা করব আপনার মাধ্যমে যে বর্তমান প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর হুমায়ুন আহমেদের ও তার লেখালেখির প্রভাবটা কেমন দেখছেন আপনি আপনার শিক্ষার্থীদের উপরেও? আচ্ছা, আমার এটা 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 একটা মানে মজার ব্যাপার, এটা একটা কি বলবো আয়রনি বলতে বলা যেতে পারে। যে আমি অনেক সময়ই আমি ক্লাসে যখন কোনো নভেল বা এরকম কিছু ফিকশন ধরনের কোনো কিছু পড়াতে যাই, তখন স্টুডেন্টদেরকে প্রথমে জিজ্ঞেস করে নেই যে উপন্যাস হলে আপনার প্রিয় উপন্যাস কোনটা, বা আপনার গল্প হলে আপনাদের প্রিয় গল্পকার কে, বা তাদের কোন গল্প পড়েছেন, বা কোন ছোট গল্পটা আপনার সবচেয়ে ভালো লেগেছে, এরকম জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করার সময় অধিকাংশ উত্তর হুমায়ুন আহমেদ দি পাই। হুমায়ুন আহমেদ ছাড়া আরো যা হয়তো পাওলো কোয়েলহো বা এরকম কিছু আম, জনপ্রিয় ধারার কয়েকজনের নাম পাওয়া যায়, কিন্তু হুমায়ুন আহমেদের নাম পাওয়া যায় তো শুরুর দিকে। এখন তো আমি অনেক একটুখানি সিনিয়র হয়েছি বা একটু অভিজ্ঞতা হয়েছে, একটা 8-9 বছর পড়াচ্ছি। শুরুর দিকে আমি একটু অধৈর্য হয়ে যেতাম যে হুমায়ুন আহমেদ ছাড়া আপনি কিছু পড়েন না কেন, বা আপনারা হুমায়ুন আহমেদ ছাড়া কিছু পড়েন না, পৃথিবীতে এত এত লেখক আছে। তো আমার ছাত্রছাত্রীদের একটা ভুল ইমপ্রেশন হয়েছে যে তাদের ধারণা আমি হয়তো হুমায়ুন আহমেদ পছন্দ করি না বা হুমায়ুন আহমেদ পড়লে রেগে যাই। আসলে ব্যাপারটা তা না। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সাহিত্যের ছাত্রছাত্রীদের তো সিলেবাস থাকার কথা না, সে তার মানে বাইরে যা পাবে সবই পড়বে সে লিটারেচারের, এবং সেখানে হুমায়ুন আহমেদের স্টাক হয়ে যাওয়াটা একটা ভুল। এটা লাইক, আচ্ছা এক ফোঁটা মধু পড়েছিল, ওইটা খেতে গিয়ে মাছিটা এরকম ভাবে ডুবলো, ওই মধুর ভিতর থেকে সে আর বের হয়ে পুড়ে অন্য কোনো ফুলে যেতে পারলো না, এরকম একটা অবস্থা মানে অ্যাডিকটিভ হয়ে যায়। এটা হয়, এটা তার মানে তার লেখায় আহ, আমাদের শ্রদ্ধেয় লেখক উনি তার লেখায় এটা এই ইয়েটা আছে, কোয়ালিটিটা আছে। কিন্তু এই যে যেটা প্রশ্নটাতে আসি, প্রশ্নটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, হুমায়ুন আহমেদের প্রভাব এখনো অনেক আছে। হুমায়ুন আহমেদ আহ পরলোকগত হয়েছেন, তারপরেও তার তার যে কাজ, সেই কাজ এখনো পর্যন্ত এবং আরো জেনারেশন যারা আসবে তাদের কাছেও সেই অ্যাপিল থাকবে। কিভাবে আমি এটা বুঝি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বুঝি। যে আমার মেয়ের বয়স 14 বছর, ক্লাস 8-এ পড়ে। সে তার বন্ধুর জন্মদিনে গিফট দিবে, আমাকে বললো যে মা অমুকের জন্মদিন, গিফট দিব, টাকা দাও। টাকা দিলাম, কি কিনবা? ও বললো যে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে কবি, সেটা কিনবো। তো আমার মেয়ে আবার মোটামুটি সাহিত্য পড়ে, তাকে আমি জিজ্ঞেস করলাম তারাশঙ্করেরও একটা উপন্যাস আছে কবি, সেটা কি তুমি পড়ছো? আমাদের বাসায় আছে। বল না, এটা তো পড়ি নাই, আমি তো কবি জানি হুমায়ুন আহমেদের লেখা। তো যাই হোক, সে ওইটা তার বন্ধুকে উপহার দিল। তো হুমায়ুন আহমেদ মারা মারা যখন গেছেন তখন তো আমার মেয়ে আরো অনেক ছোট। ও হুমায়ুন আহমেদ 3% তো দূরের কথা, উনি জীবিত কালে ওনার ওই যে ক্রেজের মধ্যে আমরা বড় হয়েছি, হিসাম ভাই যেটা বললেন যে ওই সময় উনি কলেজে পড়েন, হুমায়ুন আহমেদের লেখালেখি এত বছর পড়তে হচ্ছে, বা উনি টিভিতে আছেন, সিনেমায় আছেন, নিউজ পেপারে আছেন, গসিপে আছেন, সব জায়গায় ছিলেন তখন তিনি। ওই প্রবল উপস্থিতির সময়টাতে তো আমার মেয়ে দেখে নাই। তারপরেও তারপরেও হুমায়ুন আহমেদ মানে লেখা বাংলা কিছু পড়তে গেলেই ওদের কাছে হুমায়ুন আহমেদই প্রথম আসে। তো এই আমার ছাত্রছাত্রীরা তারা তো বড় অনার্স লেভেলের, আর যারা এই যে স্কুলে টুলে পড়ছে ওদেরকে দেখে আমি বুঝতে পারি যে আসলে হুমায়ুন আহমেদ এখনো রিলেভেন্ট, এখনো পপুলার, এবং এখনো হচ্ছে গিয়ে মানে টপ। ওনার উপরে নাই, উপরে তো বটেই না, ধারে কাছেও নাই। মানে হুমায়ুন আহমেদ এই জায়গায় থাকলে আরো আরো অনেক নিচ থেকে বাকি লিস্টটা শুরু হবে। জি, হিসাম ভাই যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে একবারে গ্রাসরুট লেভেলে আপনি কাজ করেন, আপনি দেখছেন সেখানকার অভিজ্ঞতাটা কেমন হুমায়ুন আহমেদকে নিয়ে, রেসপন্সটা কেমন? হুমায়ুন জনপ্রিয় এবং তাকে পড়া হয়। আমাদের যারা বুদ্ধিজীবী শ্রেণী বা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে বাংলা বিভাগের অধ্যাপকরা, আগের ডক্টর আজমদের সময়ের না, আগের, তারা যাকে জনপ্রিয় এর জন্যই সম্ভবত যে তুচ্ছ লেখক মনে করেন, তাদের কথা বলছি না, কিন্তু তরুণ প্রজন্ম তাকে পড়ে, শুধু হিমু যে পড়ে তা না, সব ধরনের লেখাই পড়ে। এখন তাদের, যে আমি জনপ্রিয় যে বলে কথাটা তুচ্ছ, বললাম, আমি হ্যাঁ, হ্যাঁ, আমি যে কথাটা না, বলতে আমি সরি চাচ্ছিলাম যে, ইন্টারাপ্ট করছিলাম, সরি সরি, আমি পরে বলবো। না কোনো সমস্যা নেই, হ্যাঁ। এখন আমি ওই শামীমদের সাথে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হবার আগে বাংলা বিভাগে আমি কিছুদিন পড়েছিলাম। আমাদের খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক নরেন বিশ্বাস, উনি প্রয়াত। তার একটা স্মৃতি আমি এখানে শেয়ার করতে পারি। উনি প্রথম দিকের ক্লাসগুলোতে কথা প্রসঙ্গে একদিন সিরিয়াস সাহিত্য এবং বাজারি বা হালকা চটুল সাহিত্যের বর্ণনা দিতে গিয়ে বলছিলেন যে যেমন হুমায়ুন আহমেদ এই সেই যে চিরায়ত বা কালোত্তীর্ণ কোনো লেখা লিখতে পারেন নাই, তার লেখা এমন যে কেউ পড়ে ভুলে যায়, মনেও রাখতে পারে না। তখন আমি এই
গ্রাম থেকে আসা একজন তরুণ। আমি দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে স্যার কথাটা ঠিক না, এবং প্রমাণস্বরূপ আমি তার সায়েন্স ফিকশন ছিল একটা, সেই সময় পড়েছিলাম অনন্ত নক্ষত্র বিথি, সেখানে থেকে শেষ অংশটা আমি মুখস্থ পুরা ক্লাসকে পড়ে শুনিয়েছিলাম। তখন স্যার খুব বিব্রত হয়েছিলেন। যাই হোক, আমি যে মেসেজটা দিতে চেয়েছিলাম যে কালোত্তীর্ণ কিনা এটা নিয়ে হুমায়ুন নিজেই ভাবতেন না, ভাবনার কিছু নাই। আর জনপ্রিয় হলেই যে সেটা ভালো না, এই ধরনের প্রোটোটাইপ, এই ধরনের কথাবার্তাও ঠিক মনে হয় না। আমরা এখনো দেখতে পাচ্ছি ব্রাজিলের এই আলকেমিস্টের লেখক কিংবা জাপানের হারুকি মুরাকামি, হ্যাঁ, এই এই লেখকরা প্রচন্ড জনপ্রিয়। এবং আমাদের শরৎচন্দ্র কিংবা বিভূতিভূষণ, এমনকি রবীন্দ্রনাথ, যার সং অফ আরিংস, যেটা যার জন্য নোবেল পেয়েছিলেন, বিভিন্ন সংস্করণে 8 লক্ষ কপি ছাপা হয়েছিল। এখন আমরা পড়ি প্রাসঙ্গিক, এটা সমস্যা না। সমস্যা আসলে একটা অবহেলার, একাডেমিক দৃষ্টিকোণ থেকে একটা অবহেলার শিকার উনি হয়েছিলেন, এটা ঠিক। তাকে দূরে সরিয়ে রাখবার একটা প্রবণতা ছিল, কিন্তু তাদের কথা, তার বিরুদ্ধে কথা বলবার মতো তেমন কিছু যুক্তিও ছিল না। কারণ জনপ্রিয় সাহিত্যের ধারায় যেখানে সন্ত্রাস থাকে, যৌনতা থাকে, এই দুইটা ট্রিটমেন্ট নিয়ে হুমায়ুন কখনো কাজ করেন নাই। তাহলে এমন কি আছে তার মধ্যে যার জন্য তিনি এত জনপ্রিয়? এগুলো খুঁজে দেখার প্রয়াস আমরা সম্প্রতি লক্ষ্য করছি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফারজানা ও হুমায়ুন আহমেদের উপর পিএইচডি করেছে। ডক্টর আজম খুব গুরুত্বপূর্ণ বই লিখেছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পিএইচডি হচ্ছে হুমায়ুনের উপন্যাসের প্রকরণ নিয়ে। এছাড়া বিচ্ছিন্নভাবে আরো অনেকেই লিখেছেন, এবং আমরা সংক্ষিপ্ত কমেন্ট পেয়েছি হুমায়ুনের উচ্ছ্বসিত প্রশংসা করে লেখা হাসান আজিজুল হক কিংবা শওকত আলী, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, এই ধরনের লেখকদের কাছ থেকেও আমরা পেয়েছি। সবকিছু মিলিয়ে তরুণ প্রজন্ম তো পাঠ করেই, এবং যারা এতদিন দূরে সরিয়ে রাখতেন, কিভাবে রাখতেন আমি জানি না, ওনারা হয়তো মুখে মুখে বলতেন, কিন্তু আসলে সত্যি ওনারা তলে তলে হয়তো পাঠ করতেনই। তার শক্তিটা আসলে চাপা দিয়ে রাখার কিছু না। এখন আমাদের সামনে খুবই প্রতিভাত, যে জনপ্রিয় হলেও হুমায়ুন মূল ধারার বাংলা সাহিত্যের একজন শক্তিশালী বা শক্তিমান লেখক। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে একাডেমিক পরিমণ্ডলে হুমায়ুন আহমেদকে কেন দূরে সরিয়ে রাখা হয়, সেটা কি আসলেই একাডেমিক গ্রাউন্ড আছে নাকি হীনমন্যতা বোধ থেকে, সে আলোচনাও আমরা করব। তার আগে একটু শামীম মন্ডল স্যারের কাছে জেনে নেই যে আমাদের শিল্প সাহিত্যাঙ্গনে বিশেষ করে তরুণ প্রজন্মের উপরে হুমায়ুন আহমেদের প্রভাবকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ হাসান। আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদের প্রভাব সম্পর্কে হিশাম আল মাহান্নাব যেটা বলেছেন, তারই সূত্র ধরে বলি যে নয়ন স্যারের কথা বলেছেন, তারই ছেলে অনম বিশ্বাস, আমাদের ক্লাসমেট, সে আবার হুমায়ুন আহমেদের উপন্যাসের উপরে চলচ্চিত্রের, জয়া আহসানের সেই চলচ্চিত্রের ডেবিউ চলচ্চিত্রের পরিচালক কিংবা চিত্রনাট্য পরিচালক। সুতরাং হুমায়ুন আহমেদ এত তীব্র, এত তুমুল ভাবে আছেন যে এক প্রজন্ম একবার এড়ানোর চেষ্টা করে, হিশামের ভাষায় হয়তো লুকিয়ে পড়ে, তার পরের প্রজন্ম আরো স্মার্ট, আরো উচ্চশিক্ষিত হয়ে তার কাছেই ফিরে যায়। এটা হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদের উপস্থিতির জায়গাটাকে এভাবে একবার দেখার সুযোগ আছে যে হুমায়ুন আহমেদ যে কারণে উপস্থিত ছিলেন বা আছেন, তাকে ছাড়িয়ে যাওয়ার বা তার বিকল্প হিসেবে উপস্থাপন করবার মতো কোনো চরিত্র, লেখক এ পর্যন্ত আমরা পাইনি। সুতরাং হুমায়ুন আহমেদ যে কারণে ছিলেন, চরিত্রের কারণে, ভাষার কারণে, উপস্থাপনের কারণে, আমাদের মনটাকে ধরবার কারণে, আমাদেরকে আনন্দ দেবার কারণে, বেদনাকে আনন্দময় করে তুলবার কারণে, চরম ধুলি কাদা ময়লার মধ্যেও জীবনকে স্বর্গীয় অনুভূতি দেবার কারণে, সেই জায়গা এবং কল্পনার একটা ফানুস ওড়াবার ক্ষেত্রে হুমায়ুন আহমেদ যে কাজগুলি করেছেন, সেই জায়গাতে এখন পর্যন্ত বিকল্প তৈরি হয়নি। যদি বিকল্প তৈরি হয়ে হুমায়ুনের মতো বিকল্প তৈরি হয়, বুঝতে হবে যে হুমায়ুনের রিপ্লেসমেন্ট হবে না তখন। সুতরাং একটা নতুন বিকল্প তৈরি না হওয়া পর্যন্ত হুমায়ুন আহমেদের অনন্য অবস্থানটা আছে। নতুন বিকল্প তৈরি হলে যদি এই মানের না হয়, তবুও তাকে স্থানচ্যুত করা মুশকিল হয়ে যাবে। এরপরে আমরা হিমুর মতো চরিত্রগুলিকে, যেগুলিকে আমরা হালকা চালে ভবঘুরে হিসেবে দেখতে চাই,
আসলে ভবঘুরের চাইতে বাংলাদেশের প্রোটেস্ট লিটারেচার বলে, প্রতিবাদী সাহিত্য বলতে যদি থাকে, হিমুর মধ্যে আছে। ঢাকাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার মতো চরিত্র হিমুর মধ্যে আছে। সুতরাং চরম ভবঘুরে, চরম সচেতন, চরম নাগরিক, চরম মানবিক, এই যে এরকম চরিত্র উপস্থাপন, এই যে এরকম করে তুলে ধরবার জন্য হুমায়ুন আহমেদের উপস্থিতি এখনো সাহিত্যে আছে, চরিত্রের মধ্যে আছে। এমনকি তার চরিত্রকে, তার চলচ্চিত্রকে এখন পর্যন্ত চাপিয়ে দেওয়ার মতো চলচ্চিত্র খুব বেশি হয়েছে মনে করবার কারণ নেই। তার নাটকের ক্লিপগুলি কিংবা নাটকগুলি এখন পর্যন্ত জনপ্রিয়। সুতরাং হুমায়ুন আহমেদকে আমার মনে হয় আমরা বোধ করছি প্রবলভাবে এখনো। আমরা ঘুরে ঘুরে তার কাছে যাচ্ছি এবং চারদিকে পণ্ডিত মহলও এখন প্রকাশ্যে বলতে শুরু করেছেন, আগে হয়তো বলতেন না। উপন্যাসকে অপন্যাস বলবার মতো ব্যাপার বলেছেন আমাদের হুমায়ুন আজাদ স্যার, সেটা হয়তো পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো আমি মনে করি উনি তীব্রভাবে আছেন এবং আমি বিশ্বাস করি যে তীব্রভাবে অনেকদিন থাকবেন, হয়তো চিরকাল থাকবেন। আমরা যদি একটু ভিজুয়াল লিটারেচার, যেটা নাটক কিংবা সিনেমা চলচ্চিত্রের প্রসঙ্গে আসি উম্মে ফারহানা ম্যাডামের কাছে, সেখানে হুমায়ুন আহমেদের কাজগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, প্রথমত চলচ্চিত্র ব্যাপারে আমার খুব বেশি মানে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক জ্ঞান বেশ কম। তবে ওই শ্রাবণ মেঘের দিন বা এগুলো, এই ছবিগুলো আমি শুরুর দিকে, আমরা তখন কলেজে টলেজে পড়ি, মানে দেখেছি এবং দেখে মুগ্ধ হয়েছি। আমার মনে আছে আমি শ্রাবণ মেঘের দিন একই মানে সময়ে 7-8 দিনের ডিফারেন্সে আবার গেলাম দেখতে। মানে আমাদের শহরে যে সিনেমা হলে এসেছিল সেটা সেনানিবাস, শহর থেকে একটু দূরে, দেখলাম। তারপর আবার কিছুদিন পরে আমার মনে হলো আবার আমি এই ছবিটা দেখবো, তো সিনেমা হলে গিয়ে দেখে আসলাম। ওই যে যেটা তার লেখায় যেই ব্যাপারটা ছিল, আবেগ আবেগ মানুষের আবেগকে স্পর্শ করার যেই ক্ষমতা, সেই ফিল্মে ভিজুয়ালি জিনিসটা ইয়েদের কি বলে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের গুণে এবং সংলাপের গুণে এবং সঙ্গে যে মিউজিক বা যা যার সঙ্গে থাকে, আবহ সঙ্গীত সবকিছুর গুণে জিনিসটা আরো বেশি ইয়ে হয়। ইউজুয়ালি তাই হয় না, বইয়ে পড়ার থেকে কিন্তু দেখলে একটা জিনিস মনেও থাকে বেশি এবং দাগও কাটে বেশি। তার পরবর্তীতে আরো অনেকগুলো ছবি আমি মিস করেছি, কিন্তু ঘেটুপুত্র কমলা আমি আবার পরে দেখলাম এবং সেটা একটা অসাধারণ ভালো এবং ইয়ে ব্যাপার, যেটা হচ্ছে যেই দোষটা মানে যে যাদের নাম বললেন, যে যারা বোদ্ধা উপন্যাস বলেন বা তার কাজে সেই গভীরতা নেই বলে বলেন বা এই করেন, তো তাদের জন্য তাদেরকে একটা জবাব দেওয়ার জন্য এটা উদাহরণ হিসেবে আনা যেতে পারে যে ঘেটুপুত্র কমলার যে কন্টেন্ট, যেটা মূল বিষয়, সেই ব্যাপারটা নিয়ে আলাপ করার বা সেই ব্যাপারটা নিয়ে সেই প্র্যাকটিসটা সামনে নিয়ে আসার মতন গাটস বা কনফিডেন্স এটা আমাদের দেশের কয়জন লেখকের ছিল। আপনারা হয়তো বা মনে করে থাকতে পারেন, যদি ডিটেলস পড়ালেখা করে থাকেন, মানে ওনার পড়া, যেহেতু আমরা সবাই দাবি করছি আমরা হুমায়ুন আহমেদ অনেক বেশি পড়েছি, গোগ্রাসে গিলেছি, তাহলে আপনারা মনে করতে পারবেন ঘেটুপুত্র কমলা যেই গল্পটার উপর ভিত্তি করে হয়েছিল, সেই সেম থিম নিয়ে হুমায়ুন আহমেদের একটা ছোট গল্প ছিল একটা কালেকশনের মধ্যে। ওই গল্পটার নাম ছিল একজন শৌখিনদার মানুষ। একজন শৌখিনদার মানুষ হচ্ছেন সেই ব্যক্তি যিনি একজন ফিউডাল লর্ড, যার হাওড়া অঞ্চলে গিয়ে বসবাস, এবং যখন মাসে 6 মাস যখন পানির নিচে থাকে, কৃষিকাজ বা এসব বন্ধ থাকে, তারা তখন বিনোদন, আনন্দ বিনোদনের জীবন কাটান। এবং আনন্দ বিনোদনের একটা উপকরণ হচ্ছে কম বয়সী কিশোর বয়সী ছেলেরা যারা নারীর সাজে নাচ গান গেয়ে এবং তাদের সঙ্গে সজ্জায় গিয়ে তাদেরকে মনোরঞ্জন করে থাকে। এই থিম আপনি আর কোন লেখকের লেখায় পেয়েছেন? এই বিষয় নিয়ে আর কয়জন লেখক লিখেছেন আমাদের দেশের সাহিত্যে, যে যারা ওই যে উপন্যাস বলা বা এই একাডেমিক্যালি ইগনোর করার ব্যাপারটা অলরেডি শামীম মন্ডল স্যার এবং হিশাম স্যার বললেন, ওনারা যে বলেছিলেন, আমরা কিন্তু ওই যে এরকম ভিতরে ভিতরে ওনার লেখার পরিমাণ যেহেতু অনেক বেশি, হ্যাঁ, এই জন্য কমার্শিয়ালাইজ বলা হয়, বা ওনার আসলে যেহেতু বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে উনি লেখা দিয়েই ওনার জীবন যাপন বা জীবিকা নির্বাহটা করছিলেন, সেজন্য এমন হতে পারে যে অনেক রিপিটেশন হয়েছে। এমন অনেক লেখা উনি লিখেছেন প্রকাশকদের তাগাদায়, হয়তোবা সেটা একটা আরেকটার রিপিট হয়ে চলে আসছে, একই রকম লেগেছে। সেটা হয়তোবা ওই কমার্শিয়াল সাকসেস এবং সেই অনুযায়ী তার জীবিকা নির্বাহের প্রয়োজনে হয়তোবা হয়েছে। কিন্তু তারপরেও আপনি যখন ওই খুঁজে খুঁজে বার করবেন ওই একজন শৌখিনদার মানুষ গল্পটা,
হ্যাঁ, বা জিনকোফিল গল্পটা, বা এরকম ফেরা নামে একটা গল্প মনে হয়েছিল, এরকম এই যে এরকম ছোট ছোট গল্পগুলো, সেই গুলো থেকে সেখানে যে ইয়ে বা মানে ধরেন প্রস্টিটিউশন নিয়ে, হোমোসেক্সুয়ালিটি নিয়ে এই যে কথাগুলো আমাদের সাহিত্যে নাই, আমাদের দেশের মানুষের সাহিত্যে নাই। যেই হুমায়ুন আজাদ বলেছেন উপন্যাস, সেই হুমায়ুন আজাদই কিন্তু উপন্যাস নিয়ে একটা কথা বলেছিলেন যে টেনে লম্বা করলেই একটা জিনিস উপন্যাস হয়ে ওঠে না। একটা জিনিস কলেবরে বড় হলে, একটা ফিকশন অনেক মোটা হলে সেটাই ভালো উপন্যাস হবে এমন না। এটাও কিন্তু হুমায়ুন আজাদের থেকেই আমি নিয়ে কোট করে বলছি। সো সেম এরকম ভাবে আপনি বলতে পারেন যে অনেক এরকম লেখকদের আপনি পাবেন এই ভলিউমের এই 500, 450, 300 পৃষ্ঠার বই। হুমায়ুন আহমেদের উপন্যাস হয়তো সেই তুলনায় খুব কম, 180 পৃষ্ঠার, 82 পৃষ্ঠা, 120 পৃষ্ঠার বই। সেটা তাতে করে কিন্তু আসলে উপন্যাসের মান, সাহিত্য মান নিরূপিত হয় না বা নির্ণীত হয় না। উপন্যাসে যেটা থাকতে হয় কমপ্লিট লাইফ ভিশন বা ইনসাইট, বা আমরা কি বাংলাতে সহজ ভাষায় যেটাকে বলতে পারি জীবনবোধ। সেই জায়গায় শামীম স্যার যেটার উদাহরণ দিলেন শঙ্খনীল কারাগার, সেটা মানে সেটার যেই যেই যে এসেন্স, সেটা আপনি কত অত মোটা উপন্যাস এরকম পড়বেন আরো অনেকের, পাবেন না তো। সেটা সেই চর্বিত চর্বণ মনে হবে, মনে হবে যে এটা একটা ছোট গল্পই হতে পারতো। হ্যাঁ, 1,500 কি 2,000, 2,500 ওয়ার্ডের একটা গল্প হতে পারতো, যেটাকে টেনে প্রিমিয়ামের মতন লম্বা করে বড় করা হয়েছে। এবং একই সেই ভিক্টোরিয়ান স্টাইলে একদম নায়কের জন্ম থেকে শুরু, নায়কের মৃত্যুতে গিয়ে শেষ, এভাবে করে লেখা হয়েছে। কোনো এক্সপেরিমেন্টেশন নাই, কোনো কিছু নাই। বাংলাদেশের সাহিত্যে এগুলো নাই, হয় না। এখন এটা বলতে গেলে বাংলা বিভাগের অনেক লোকজনের সাথে আপনার আমার তো ঝগড়া তো হয়ই, প্রায় অনেক সময় হয়েছে, আমি এখন ক্ষান্ত দিয়েছি, মারামারিও লেগে যেতে পারে যে তারা সিলেবাসে হুমায়ুন আহমেদকে রাখবেন না, কারণ ওই জিনিসটা নাই। ভাই ওই জিনিসটা কি, খায় না মাথায় দেয়, আমাকে একটু বুঝায় বলেন। এরকম কথা আমি বলছি আমার এক কলিগকে। তো ওই বোধটা কি, ওই জীবন বোধের জায়গাটা তো আমাদের পাইতে হবে, বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরে যে ওই শৌখিনদার মানুষের কথা যেটা বললাম, বা ওই যে জিনকোফিলের গল্পটা কথা আমি বারবার এই জন্য বলছি যে ওইটা একটা সাইকোলজিক্যাল গল্প ছিল। মিসির আলী খুঁজে বার করে যে অনেকবার অনেকক্ষণ ডিগিং করতে করতে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড গল্প শুনে তারপরে ফাইনালি গিয়ে ওই মহিলার সাথে কথা বলার পর দেখে ওই মেয়েটা আসলে নিজেই তার বাচ্চাদেরকে কুয়ায় ফেলে দিচ্ছিল জায়গির মাস্টার, এবং তাকে প্রেম করে বিয়ে করার ফলে সে তার বাবার বাড়িতে অসম্ভব হিউমিলিয়েটেড হয়েছে। এই লো ফিলিংস থেকে তার এমন একটা ক্রাইসিস ডেভেলপ করেছে যে তার প্রত্যেকটা সন্তানকে সে নিজেই মেরে ফেলে, এবং সে জিন তার বাচ্চাকে নিয়ে যায়, এরকম একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করে। সো এরকম ধরনের সাবজেক্ট আপনি আর কার লেখায় পাবেন? তো আমি তো পড়ি নাই, আমি এরকম কোন বাংলাদেশি লেখকের লেখায় পড়ি নাই যিনি এরকম ভাবে একটা সাইকোলজিকে, একটা হিউম্যান সাইকোলজিকে এক্সপ্লোর করেন, আমি পড়ি নাই। তো ওই জায়গা থেকে এরকম। আর ওই যে ভিজুয়াল, হাসান আমাকে ভিজুয়ালের কথা জিজ্ঞেস করছিলেন যে ভিজুয়ালি যে ইয়েটা, ওইটাও আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে যখন যারা উপন্যাস চলচ্চিত্রায়ন করেন তাদের জন্য আমার মনে হয় খুব সহজ হয়, কারণ ওনার লেখা অলরেডি সেই কোয়ালিটিটা আছে, অলরেডি সেই ভিজুয়াল কোয়ালিটি আছে, পড়তে পড়তে দৃশ্যগুলো চোখের সামনে দেখা যায়। আমার ধারণা স্ক্রিপ্ট রাইটারদেরও খুব আরাম হয় ওই ফিল্ম বানানোর সময় যখন তারা স্ক্রিপ্টটা লেখেন। আমার ধারণা, আমি জানি না, মানে ফিল্মের অত ডিটেলস বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে ওই ভিজুয়াল কোয়ালিটি অলরেডি ছিল হুমায়ুন আহমেদের লেখায়। আমরা আরো কয়েকটি বিষয় একটু সামনে নিয়ে আসবো। যে জনপ্রিয় চরিত্রগুলোর কথা বলেছেন বা হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছেন, হিমু, মিসির আলী, শুভ্র সহ আর অনেকগুলো চরিত্র, সেগুলোর আসলে সমাজতাত্ত্বিক গুরুত্ব কিংবা হচ্ছে সেগুলো সমসাময়িক বাস্তবতাকে, সমাজকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে, সে বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো। আমি কয়েকটি প্রশ্ন দর্শকদের একটু সামনে নিয়ে আসতে চাই। যেমন আমাদের সামিউল সৈকত উনি প্রশ্ন করেছেন যে হুমায়ুন আহমেদের নাটকে বাকের ভাইকে ফাঁসি দেয়া হলো, যেটা ছিল তখনকার অধিকাংশ দর্শকের মানে পপুলার পারসেপশনের বিপক্ষে, পপুলার ডিমান্ডের বিপক্ষে। সেইটার মধ্য দিয়ে আসলে হুমায়ুন আহমেদ কি ধরনের সোশ্যাল বা পলিটিক্যাল মেসেজ দিতে চেয়েছেন, আমরা একটু শামীম মন্ডল স্যারের কাছ থেকেই শুনি। হুমায়ুন আহমেদকে না কি কারণের জন্য আমার কাছে প্রবলভাবে রাজনৈতিক মনে হয়। একজন খুব সচেতন এবং সংবেদনশীল মানুষ হিসেবে তিনি এই বাংলার এই বঙ্গভূমিতে থাকবেন আর রাজনীতি সচেতন হবেন না, তার লেখায় আসবে না, এটা হতেই পারে না। এখন তার রাজনীতি কিভাবে এসেছে, অনেক স্তরে না তার রাজনীতিটা এসেছে। ধরেন তার শেষ জীবনের তিনি যে বড় লেখাগুলিতে হাত দিয়েছিলেন, দেয়াল দিয়ে যেটা শেষ হয়েছে, তার আগে তিনি বাদশাহ নামদার দিয়ে মধ্যযুগের ইতিহাসকে কি অসম্ভব সুন্দর করে উপস্থাপন করেছেন। তারপরে আমাদের উত্তাল সময়গুলিতে
তিনি দিয়েছিলেন, কি যেন উপন্যাসটার নাম ভুলে গেলাম। তো আমাদের স্বাধীনতা যুদ্ধের উপরে তিনি অসম্ভব সুন্দর লিখেছেন। সুতরাং আমাদের রাজনীতির যেটা একেবারেই গোড়ার দিক, 60-এর দশক, 70-এর দশক, তারপরের সময়, এটাকে তিনি খুব সুন্দর করে ধরেছিলেন। এখন হুমায়ুন আহমেদের রাজনীতির না অনেকগুলো স্তর আছে। একটা স্তর হচ্ছে প্রচলিত ডিসকোর্সের বিরুদ্ধে দাঁড়ানো, কিন্তু এত শালীন মানুষ, তিনি না শাউট করেন না, চিৎকার করেন না, তিনি বলেন খুব রসালো করে, খুব মধুর করে, মানুষ মনে করে যেন একদম বুলিয়ে দিচ্ছে, কিন্তু মাঝখান থেকে ছুরি চালিয়ে দিয়েছেন, আমরা নির্বোধরা বুঝতেও পারিনি। তো আমি ডিসকোর্সের প্রথমটা বলি যে বাংলা সাহিত্যে এই যে বাংলাদেশের মানুষের মনকে ধরবার মতো, সাহসিকতা দেখানোর মতো লেখক আমাদের আসেনি। তারা সবাই প্রাগ্রসর বা প্রগতিশীল হবার চেষ্টা করেছেন। এই জন্য আমাদের লেখকদের দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের মুখের আল্লাহ শব্দটাকে ঈশ্বর করে নিতে হয়েছে, যাতে করে তারা প্রগতিশীল হন। তো হুমায়ুন আহমেদ না একবার সমরেশ মজুমদার বলেছিলেন যে তার লেখা কলকাতায় চলছে না কেন। উনি জিজ্ঞেস করেছিলেন কিছু কিছু পাঠককে, তা বলছে ওনার লেখা পড়লে না কেমন যে নামাজ, রোজা, হজ, তারপরে জায়নামাজ এগুলো চলে আসে, আমরা না স্বস্তি বোধ করি না। তো এই যে হুমায়ুন আহমেদের অবস্থানটা হচ্ছে তার নিজস্ব সংস্কৃতিকে, নিজস্ব মানুষকে একেবারে নির্দ্বিধায় গৌরবের সঙ্গে উপস্থাপন করা। শেষ জীবনে তিনি যখন আমেরিকায় ছিলেন, তিনি দেখছেন যে আমাদের লোকজন পান খেয়ে একটা চুন গাছে মুছছে, তিনি গর্বের সঙ্গে বলছেন, ওয়াও, আমার মনে হচ্ছে বাংলার মানুষ এখানে ঘুরছে। এই যে পোস্ট কলোনিয়াল একটা প্রোটেস্ট এবং নিজেকে যে একটা রিভার্সাল তৈরি করে নিজেকে উপস্থাপন করা, এটা হুমায়ুন আহমেদের মধ্যে প্রবলভাবে ছিল। তার পলিটিক্যাল ডিসকোর্সের আর একটা দিক হচ্ছে মুক্তিযুদ্ধকে তিনি একেবারে প্রাণে ধারণ করেছেন, কিন্তু প্রচলিত অর্থে মুক্তিযুদ্ধ না। আমাদের শাউট করা যে মুক্তিযুদ্ধের ডিসকোর্স আছে, রাজাকারদের একভাবে উপস্থাপনের ব্যাপার আছে, আমরা সেখানে দেখবো যে রাজাকাররা ঠিক আমরা যেভাবে দেখি সেরকম রাজাকার নয়, প্রবলভাবে মানবিক রাজাকার তার আছে। আবার চরম দানবিক পাকিস্তানি সৈন্য আছে, আবার চরম মানবিক পাকিস্তানি সৈন্য আছে। এবং শ্রাবণ মেঘের দিনের মতো একটা রোমান্টিক ফিল্মের মধ্যে তিনি একটা ডিসকোর্স তৈরি করবার এবং তার একটা প্রোটেস্ট করে একটা সমাধান দিলেন বাংলাদেশের রাজনীতির বড় একটা আলোচনায়, বড় একটা প্রশ্নের। সেটা হচ্ছে যে শেষ দিকে জমিদারকে দেখাচ্ছেন তিনি রাজাকার হিসেবে, অর্থাৎ মুসলিম লীগের যে নেতারা খুব অভিজাত ছিলেন এবং তারা প্রায় রাজাকার ছিলেন, অভিজাত শ্রেণীটা, সেটা দেখালেন। আমরা রাজাকার বলতে বুঝতাম এই টুটকো ফুটকো, ওই যে একটু এয়া শ্রেণীর মানুষগুলি, কি বলে কি বলে, যাই হোক। তারপরে হচ্ছে এবং শেষের দিকে তিনি দেখালেন যারা এটা করে ফেলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছেন, তারা কি সমাজে ইন্টিগ্রেট হবে না। দেখা যাচ্ছে সেই দাদাকে দিয়ে তিনি ক্ষমা চাইয়ে নিলেন, অর্থাৎ তিনি একটা সলিউশন পর্যন্ত বাতিয়ে দিলেন। তার রাজনীতির আর একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের সাহিত্যিক এবং সাহিত্য সব সময় ধারের উপর, সাহিত্য এবং বুদ্ধিবৃত্তি ধারের উপর চলেছে, কিংবা আশীর্বাদের একেবারেই ডালি সাজাবার জন্য অন্যদিকে তাকিয়েছিল। আমরা সবসময় কেন জানি পাশ্চাত্যের দিকে, ইউরোপের দিকে, আমেরিকার দিকে আমরা সবসময় ধার করার জন্য একদম মুখিয়ে আছি এবং সেটাকে নিয়ে এসে খুব অরিজিনাল একটা ভাব নিয়েছি। দ্বিতীয়টা হচ্ছে আমরা সবসময় প্রতিষ্ঠার জন্য, আমার মুখটাকে উজ্জ্বল করবার জন্য আমার এই ফেয়ার অ্যান্ড লাভলির উৎস হচ্ছে পশ্চিমবঙ্গ। তো হুমায়ুন আহমেদ না এই দুইটা ডিসকোর্স থেকে নিয়েছেন সবখান থেকে। তিনি আমাদের রবি ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় সবাইকে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করতেন এবং তাদের কাছ থেকে নিয়েছেন অনেক, পাশ্চাত্য থেকে নিয়েছেন অনেক, কিন্তু তাদেরকে অনুকরণ করবার জায়গায় যাননি, নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিবাদের আর একটা জায়গা হচ্ছে এইটা, তিনি যেহেতু প্রচন্ড পরিমাণে অচেতন মানুষ ছিলেন, সে কারণে আমরা দেখব যে একবার আমেরিকা খ্রিস্টান পুরোহিতের সঙ্গে তার দেখা হয়েছে, তখন নবীজি নিয়ে কথা উঠেছে। তখন উনি না বললেন এরকম করে যে আমাদের নবী যখন কথা বলতেন তখন উনি এপাশ ওপাশ তাকাতেন না। তখন সেই পুরোহিত বলেছিলেন যে ও তার ঘাড়ের সমস্যা ছিল, তো আপনি বুঝতে পারলেন না। হুমায়ুন আহমেদ দেখলেন এটা তো এই উত্তর কিভাবে দেই, তাৎক্ষণিকভাবে তার মনে হলো না 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 তুমি মিথ্যা বলছো, কারণ আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তখন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজে তার দুপাশে মাথা ফেরাতে হতো। আমরা না প্রগতিশীল সাজবার জন্য এই তথ্যটা দিতে পারতাম না এবং পারি না, এখন পর্যন্ত পারি না। তো হুমায়ুন আহমেদের রাজনীতির জায়গাগুলি আরো অনেক 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 ভাবে আছে। আমরা
আমি আর দুইটা উদাহরণ দিই, আমি একটু বেশি সময় নিচ্ছি, হয়তো আর 2 মিনিট সময় নিই। যেমন আমি খুব করে বলি, ওনার না একটা মাইক্রো লেভেলের পলিটিক্সটা উনি খুব ভালো করে বুঝতেন। আমরা গৌরীপুর জংশন উপন্যাসটা পড়বো, তখন দেখবো যে একেবারে প্রান্তিক মানুষদের যে রাজনীতিটা সবসময় অনিশ্চয়তা, টেনশন, সেটাকে তিনি অসম্ভব ভালো করে দেখিয়েছেন যে মাইক্রো লেভেলের রাজনীতি কোথায় থাকে। আবার 80-র দশকে আমাদের যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে একটা যে চরম পরিবর্তন হচ্ছে, জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল দেখলে আমরা দেখবো সেখানে কি সুন্দর করে আমাদের রাজনীতির খোল নলচে পাল্টে যাচ্ছে, রাজনীতিক নেতৃত্বের পরিবর্তন আসছে। আবার আমরা দেখব যে 75-এর যে প্রচলিত ধারা আছে 75 কেন্দ্রিক রাজনীতির, সেটাকে তিনি দেয়ালে একটা নতুন ভাবে উপস্থাপন করবার, নতুন ভাবে হিসেব করবার কথা বলছেন। তো আমি এই জন্য বলবো যে হুমায়ুন আহমেদের যে রাজনৈতিক জায়গা, সেটা খুবই তীব্র, খুবই প্রবল। এটা মানে পোস্ট কলোনিয়াল প্রোটেস্ট যেটা আছে প্রচন্ড পরিমাণে। সমস্যা হচ্ছে আমরা হুমায়ুন আহমেদকে দেখতে চাই খুবই রসালো ভাবে প্রচলিত ধারায় পড়ে, যে তিনি সরল হবেন, তিনি গভীর হবেন না। সুতরাং আমরা এই আলোগুলি দেখতে পাই না। তখন না তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার, হ্যাকচিক করবার মতো অকারণ ঔদ্ধত্য আমরা প্রদর্শন করি। একটা প্রশ্ন ছিল, আসলে দুইটা প্রশ্ন শামীম মণ্ডল, যে আমরা যে বিষয়টা নিয়ে আসছিলাম বাকের ভাইয়ের, আপনি কি এই বিষয়টা একটু ব্যাখ্যা দিবেন যে বাকের ভাইয়ের ফাঁসি হলো না, এর পেছনে কি ধরনের সামাজিক ও রাজনৈতিক মেসেজ থাকতে পারে বা আদৌ ছিল কিনা? ঠিক একই ধরনের আরেকটি ফলো আপ প্রশ্ন আছে আমাদের, যে কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদ রচিত নাটকের বাকের ভাই আসলে বাকের আলীকে কেন্দ্র করে মিছিল। আসলে এই যে চরিত্রটার প্রতি মানুষের, সর্বস্তরের মানুষের যে সহানুভূতি ও আকর্ষণ, এর পেছনের সমাজতত্ত্বটা কি, মানুষের মনস্তত্ত্বটা আসলে কি, এই বিষয় দুটি যদি আপনি একটু অ্যাড্রেস করেন। আচ্ছা আচ্ছা, আমার একটা ছোট্ট আছে এটা। জি শুনছি। আচ্ছা, আমাকে বলছেন আহসান? শামীম মণ্ডল স্যার আপনাকে বলছি। ছোট করে একটা উত্তর দেই, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের না একটা অসম্ভব মানবিক দৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোনো মানুষকে দেবতা, মানে দেবতার জায়গাও নিতে চান না, কাউকে আবার দানবের জায়গাও নিতে চান না। রাইট? তো মানুষকে তিনি না খুব মানবিক ভাবে দেখতে চান। যেহেতু তিনি মানুষকে মানবিক ভাবে দেখতে চান, সম্ভবত দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে আমরা একটু শামীম মণ্ডল স্যারকে মিস করছি। উম্মে ফারহানা ম্যাডাম যদি আলোচনাটা একটু কন্টিনিউ করেন, যে আসলে বাকের ভাই চরিত্রটাকে এভাবে উপস্থাপন বা তার জনপ্রিয়তার পেছনে কি কারণ আছে বলে আপনার মনে হয়? আচ্ছা, আমার আমার যেটা যেটা মনে হয় যে এই যে হুমায়ুন আহমেদের অনেক অনেক নায়ক বা নায়িকা, তাদেরকে আমরা বেশ ভালো মানুষ হিসেবে দেখি। যে সে যাই করুক, তার যাই পেশা হোক, যাই করুক না কেন, তাকে বেসিক্যালি দেখা যায় যে হিরো হিরোইনের যেই মানে ইয়ে থাকার কথা, সে নায়িকা হলে সে সুন্দরী হয়, নায়ক হলে সে সৎ হয়, এরকম। কিন্তু বাকের ভাই একটু ডিফারেন্ট। বাকের ভাই কিভাবে ডিফারেন্ট? সে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়, তেমন কোনো কাজকর্ম করে না, একটা হয়তো ভাইয়ের কাছ থেকে একটা হাত খরচ পেয়ে তার চলে টলে। হ্যাঁ, এই বইতে যেরকম ছিল বা ফিল্মে, সরি নাটকে যখন আমরা দেখলাম ইয়ে আসাদুজ্জামান নূর অ্যাক্টিং করলেন, ওই সময় আমরা তাকে একটা বেকার ভ্যাগাবন লোফার টাইপের একটা ক্যারেক্টার হিসেবে দেখি। তো তার প্রতি কেন মানুষের আকর্ষণ হবে, বা কেন মিডল ক্লাস মানুষরা তাদের আহ আহ, ইয়েতে, তাদের চোখে, তাদের দৃষ্টিভঙ্গিতে এই ব্যক্তিটাকে নায়ক হয়ে উঠতে দেখবে, বা তাকে সেই নায়ক হয়ে উঠতে দেখার, মানে নায়িকার বা মুনার প্রেমিক হিসেবে দেখতে চাওয়ার, এবং তাকে সে যেন থাকে, সে যেন জীবিত থাকে, সেটা চেয়ে মিছিল করা, যে তাদের সেই স্বপ্নটা পূরণ হবে, যে না, মুনা আসলে জীবনে শি ডিজার্ভ সাম হ্যাপিনেস। তো ওই জায়গা থেকে বাকের ভাই মরে গেলে আসলে সেটা হয় না, সেই হ্যাপি এন্ডিংটা, সেই ফেয়ারি টেল এন্ডিংটা হয় না। যে কারণে মানুষ সেই মানে একটা হাউকাউ করলো, মিছিল করলো, হুমায়ুন আহমেদ নিজের বাড়িতে থাকতে পারলেন না, অন্য কোথাও গিয়ে উনি আত্মগোপন করলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হলো, মানে সেই একটা ফ্রাঙ্কেনস্টাইন মনে হলো যে সেই বাকের চরিত্রই যেন হুমায়ুন আহমেদের জন্য একটা মানে উল্টা একটা ঝুঁকির কারণ হয়ে গেল। তো এইখানে আমার যেটা সমাজতান্ত্রিক কারণ যেটা মনে হয়, যে
এই সময়ে এসে আমরা আসলে নায়ক বা হিরো বা ওই সেই হোমারের আমলে বা শেক্সপিয়ারের আমলে বা মানে যেই গ্র্যান্ড একটা ব্যাপার ভাবতাম না, আগে আগে মানুষ ভাবতো নায়ক মানে একটা এই ব্যাপার, সেটা কিন্তু আধুনিক সময়ে আর নাই। আধুনিক সময়ে আসলে আমরা আমাদের মধ্যে মানে এটা সেটা ডেথ অফ এ সেলসম্যান থেকে শুরু করেন, মানে যদি বলি বা এরকম অনেক অনেক পাশ্চাত্যেও সেটা আছে। মানে পাশ্চাত্য থেকে উদাহরণ দেওয়া আবার শামীম স্যার হয়তো বা ইয়ে করবে যে আমরা সবসময় পাশ্চাত্য বা পশ্চিমের না দিকে না না যাচ্ছি। না। তো কিন্তু তারপর মানে বিশ্বজুড়েই সেটা হয়েছে যে সাধারণ মানুষের কাছে যখন সাহিত্য পৌঁছে গেছে তখন, বা নাটক পৌঁছে গেছে, সিনেমা পৌঁছে গেছে। আগে একটা সময় শুধু রয়্যাল ফ্যামিলিরা নাটক দেখতো, এখন তো তা না। এখন এটা এখন ইন্টারনেট, টিভি, ইয়ে সবকিছু, ইউটিউব, সব সাধারণ সবার কাছেই সবকিছু পৌঁছেছে। সো যখন আমরা একটা পিস দেখি সেটা বা পড়ি, তখন আমরা আইডেন্টিফাই করতে করতে চাই সেই ব্যক্তিটার সঙ্গে। সেই ব্যক্তি রাজার ছেলে হলে, রাজকন্যা হলে আমি তার সঙ্গে ততটা আইডেন্টিফাই করতে পারবো না, সে মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে হলে যতটা আমি পারবো। সো বাকের চরিত্রের সঙ্গে আইডেন্টিফাই করতে পারাটা খুব সহজ ছিল আমাদের মধ্যবিত্ত টিভির দর্শকের কাছে। তো ওই 90s যখন হলো, মানে যখন দেখাচ্ছিল কোথাও কি নাটকটা, আমার মনে আছে যখন ক্লাস 5-এ বা 6-এ পড়ি, ওই সময়ে আমাদের কাছে কেবল টিভি নাই, আমাদের কাছে তখন ইউটিউব নাই, আমাদের কাছে নেটফ্লিক্স নাই। তখন ঠিক মঙ্গলবার রাতে 8টার বাংলা সংবাদের পরে পুরো জাতি একসঙ্গে বসে কোথাও কেউ নেই দেখে। তো ওই সময়ে তারা যে যে একাত্মতাটা অনুভব করে, সেই যেই ক্যারেক্টার গুলো, সেই মুনার মতন স্ট্রাগলিং একটা মেজার বাবা মা নাই, তার সঙ্গে সে নিজেকে যেভাবে আইডেন্টিফাই করতে পারে, বাকেরের মতন একটা ছেলে যে একটা নারীকে ভালোবাসে কিন্তু সে তার সামাজিক অবস্থানের কারণে হয়তো মেয়েটাকে সামনে গিয়ে বলতে পারে না যে আসলে আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, আমরা একসাথে ভালো ভালো থাকি, এটা বলতে পারতেছে না, কারণ তার ইমেজটা অন্যরকম। তো এই যে আইডেন্টিফাই করতে পারা, এটা তো মিডল ক্লাস দর্শকের জন্য মানে খুব হওয়ারই কথা। একটা খুব আহামরি ধরনের একটা নায়ক যে হচ্ছে ঘোড়া চালাতে পারে, যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় মাস্টার্সে, তার সঙ্গে তো আসলে আমরা আইডেন্টিফাই করতে পারার কথা না আমাদের। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাকেরের পপুলারিটি, ইটস ইটস নাথিং ওয়ান্ডারফুল, নাথিং অ্যামেজিং, নাথিং টু বি সারপ্রাইজড অফ। তো এটা আমার কাছে মনে হয়। আর ওই যে শামীম মন্ডল স্যার যে হ্যাঁ ব্যাখ্যাটা বেশি দিচ্ছিলেন, জি আমি ডিসক্লেইমার করেছিলাম, আমি একটু হ্যাঁ সংক্ষেপে হ্যাঁ, বলে শামীম নিই। স্যারের কাছে ফেরত যাই আমরা, ওখানে একটু আপনি ইন্টারনেট। বলতেছিলেন হ্যাঁ কোথায়, আমি একটু সংযোগ করিয়ে দিচ্ছি। আপনি যেখানে বলতেছিলেন যে আহ, হুমায়ুন আহমেদ কাউকে একবারে অতি মানব কিংবা কাউকে পীর দরবেশের আকারে উপস্থাপন করতে চান নাই, জি এখান থেকে যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমার কাছে প্রথম পয়েন্ট হচ্ছে এইটা যে আমরা না কি কারণে যেন আইডলাইজ করে ফেলি অথবা একদম ডেমোনাইজ করে ফেলি। আমি দানব অথবা তুমি একদম ফেরেশতা। হুমায়ুন আহমেদ না সবার মধ্যে ফেরেশতা দেখবার একটা দৃষ্টি রাখতেন, সবার মধ্যে দানব দেখবার একটা দৃষ্টি রাখতেন। সে কারণে কাউকে তিনি ঘৃণা করবেন, কারোর জন্য ঘৃণা তৈরি করবেন এটা পারতেন না, যেটা আমাদের মধ্যে আছে। তো এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আমার মনে হয় হুমায়ুন আহমেদ একটা দৃষ্টিভঙ্গি, আমাদের রক্ষণশীল সমাজের একটা জায়গা হচ্ছে যেসব ছেলে মেয়ে একটু আউট অফ দ্য বক্স, যারা ঠিক প্রচলিত ধারার মতো সুসন্তান নয়, তাদেরকে খারাপভাবে দেখবার একটা প্রবণতা আছে। অথচ মুক্তিযুদ্ধ সহ সমস্ত বড় আন্দোলনে এই যে আউট অফ দ্য বক্স ছেলেপেলেরাই সবচেয়ে বেশি অবদান রাখে, অর্থাৎ বাকেরেরাই সবচেয়ে বেশি অবদান রাখে। এটা একদম একদম নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং হুমায়ুন আহমেদের বাকেরকে এগিয়ে নেওয়ার একটা বড় কাজ ছিল এটা দেখানো যে আমরা যাদেরকে প্রচলিত অর্থে দেখছি তারা অপরাধী কিংবা অপরাধ প্রবণ কাজের মধ্যে জড়িত, তারা আসলে অপরাধী নয়, তারা অনেক বড় কাজ করার এটা হয়েছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাকেরের প্রচলিত কাজগুলির মধ্যে আমরা দেখব তার অন্যায় কাজ কিছুটা আছে, কিন্তু একই সঙ্গে তার অনেক মানবিক কাজও আছে, মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপার আছে। অর্থাৎ তাকে সুযোগ দিলে সে অতি মানবিক হয়ে অসম্ভব মানব সেবা করতে পারবেন, সেই সম্ভাবনাটা জাগিয়ে। তাহলে একই সঙ্গে একটা চরিত্রের মধ্যে হিরোইজম নিয়ে আসা, আউট অফ দ্য বক্স একটা চরিত্রকে আইডলাইজ করা বা আদর্শ চরিত্রে রূপান্তর করা, তার মধ্যে মানুষের ভালোবাসাকে একত্রিত করা এবং মুনার মতো মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য করে তোলা, এটা এক ধরনের এই যে আমাদের দৃষ্টিতে বিচ্যুত সন্তানদের মধ্যে স্বপ্ন জাগানো এবং বিচ্যুত সন্তানরাও যে হিরো হতে পারে সেরকম একটা জায়গা ধরবার চেষ্টা হুমায়ুন আহমেদ করেছেন। হুমায়ুন আহমেদ ছোট করে ধরার মানুষ নন, তিনি অনেক বড় করে ধরার মানুষ, ব্যতিক্রম ভাবে ধরার মানুষ। একইভাবে আমরা হিমুর চরিত্র নিয়ে আলোচনা করব। জি 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 আহসান, আমি একটুখানি জাস্ট 1 মিনিট আমি একটু যোগ করতে চাই শামীম স্যারের কথার সঙ্গে। সেখানে আরেকটা জিনিস আপনি একটু দেখবেন যে ওখানে একটা ডায়লগ এরকম ছিল, মুনা বলছিল যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি মৃত্যুদণ্ড উঠিয়ে দিতাম। মানে
অনেক আসামি, সত্যিকারের আসামি যে আসলে অপরাধী, সে শাস্তি না পেলেও একজন নিরপরাধ যাতে শাস্তি না পায়। তো এখানে কিন্তু একটা খুব স্ট্রং স্টেটমেন্ট দেওয়া আছে। আমাদের দেশে ছাড়া আর অনেক অনেক পৃথিবীর অনেক উন্নত দেশে, মানে যারা আমরা উন্নত বলে যাদেরকে ধরি, তাদের অনেক দেশে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট নাই। হ্যাঁ, অনেক অপরাধী ব্যক্তি ক্যাপিটাল পানিশমেন্ট না পেয়ে যাবজ্জীবন পাক, তাও ভালো, কিন্তু একজন নিরপরাধ যেন মৃত্যুদণ্ড না পায় কখনো, যেটা হয়েছে বাকেরের ক্ষেত্রে। সো এটা একটা স্টেটমেন্ট, এটা আমার বিচার বিভাগের বা আমাদের দেশের ল আমাদের দেশে নতুন করে আইন প্রণয়ন করা উচিত কিনা এই চিন্তা আমার হইতে পারে। বাকের ভাই যখন ফাঁসি হলো, আমরা কানতে কানতে দেখলাম ওই এপিসোডটা। আমি তখন আমার বললাম না ক্লাস 5 না 6-এ পড়ি, ওই টাইমে আমারও এটা মনে হয়েছে যে মুনা যেটা বলছে এটা তো ঠিক। একজন মানুষকে অপরাধী হলে তাকে শাস্তি দেখ, জেলে ইমপ্রিজনমেন্ট ইজ ইনাফ। আর যদি না হয় বেশি যাবজ্জীবন তাকে জেলে আটকায় রাখো, কিন্তু মানে ফাঁসি কেন? প্রাণ তো প্রাণ। ওই যে ইয়ের ছবিটা আপনার মনে আছে কিনা, ওই যে ডেড ম্যান ওয়াকিং বলে শন পেনের একটা ছবি ছিল, বলছিল যে হত্যা হচ্ছে হত্যা, সেটা যেই করুক, রাষ্ট্র যদি হত্যা করে সেটা হত্যাই। হ্যাঁ, মানে প্রাণের বিনিময়ে প্রাণ, ইটস লাইক আদিম একটা ব্যাপার, এটা হওয়ার কথা না। তো আমার মনে হয় এটাও একটা স্টেটমেন্ট ছিল বাকেরের ফাঁসিতে, একটা শক দেওয়া জাতিকে যে আসলে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার কিনা। এটাও আমার মনে হয় থাকতে পারে। হুমায়ুন আহমেদের যেটা হয় যে ডিসিপ্টিভলি সিম্পল, ওনাকে মনে হচ্ছে যে উনি সিম্পলি বলছেন, আসলে কিন্তু ভেতরে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ডিপ একটা থটের জায়গা সবসময় থাকে। তো আমার মনে হয় বাকেরের ফাঁসির মধ্যে এই জায়গাটাই আছে, যে তখন ওই জেনারেশন আসলে ভাবতে বাধ্য হবে যে ক্যাপিটাল পানিশমেন্ট আসলে কি দরকার আমাদের। না মনে হয় তারা যদি তখন ঘাটে, তখন তারা দেখবে পৃথিবীতে অনেক জায়গায় নাই। থ্যাংক ইউ আমাকে সময়টুকু দেওয়ার জন্য। চমৎকার বলেছেন। আমরা একটু হিশাম আল মুহান্নাবের কাছে যাচ্ছি। হিশাম ভাই কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা কয়েকবার আপনাকে মিস করেছি। হিশাম ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? হিশাম আল মুহান্নাব আমাদেরকে শুনতে পাচ্ছেন? সম্ভবত হিশাম ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমি ওনাকে মেসেজ দিয়ে রাখছি, উনি শুনতে পেলে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা এক্ষেত্রে কয়েকটি মন্তব্য পাঠকের। শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে? জি জি হিশাম ভাই, আপনি আপনার প্রেক্ষাপট থেকে একটু যদি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ সব শোনা যাচ্ছে, তো দেখতেও পাচ্ছি সবাইকে। জি, তাহলে হিশাম ভাই আপনি যদি আমাদের সাথে অংশগ্রহণ করেন, যে এই জনপ্রিয় চরিত্রগুলোকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখবেন বাকের ভাইয়ের উপস্থাপনকে। পাশাপাশি আমার সুনির্দিষ্টভাবে আপনার কাছে আরেকটি বিষয় জানার ছিল, যে আপনি স্থানীয়ভাবে হুমায়ুন আহমেদকে নিয়ে অনেক কাজ করছেন, তাকে উদযাপনের জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধরনের উদ্যোগ নিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করে আসছেন। সেগুলো রেসপন্স গুলো কেমন এবং সে অনুপ্রেরণা গুলো কোথা থেকে পান? জি হ্যাঁ জি আচ্ছা, কানেকশনে কিছু প্রবলেম হয়েছে, হয়তো একটু দেরিতে পৌঁছাচ্ছে, এরকম একটা ব্যাপার। হাসান হাবিব, আমার মনে হয় ধন্যবাদ। হাসান হাবিব, আমাকে শোনা যাচ্ছে তো না? হ্যাঁ যাচ্ছে। তো আমি সেই শুরুতেই একটু বলে নেই, আমি একটু বলে নেই যে আজকের যে বিষয়টা ছিল হুমায়ুন আহমেদের লেখায় সমাজ এবং রাজনীতি, সে বিষয়টা যে আমরা আসলে কোন সমাজটাকে তার লেখায় পাই, যে শ্রেণীটাকে আমরা পাই। শামীম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা পাই আসলে নাগরিক মধ্যবিত্ত একটা শ্রেণীকে তার লেখায় পাই, আবার পাই গ্রামীণ, বিশেষ করে ভাটি বাংলার জীবনচিত্র আমরা পাই, আর একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা সুয়ারেজ লাইনের পাইপের ভিতরে তাদেরকে বাস করতে হয়, সেই ধরনের চরিত্রগুলোকেও আমরা পাই।
আর পাই প্রবাস জীবন নিয়ে লেখা তার উপন্যাস এবং তার ভ্রমণ কাহিনী বা আত্মজীবনীমূলক লেখাগুলোতে পাই। তো আমরা এই যে সমাজ পাই এবং রাজনীতি পাই, কিভাবে পাই সেটা হচ্ছে একটা বিষয়। অন্য বড় লেখকদের মতো কোনো প্রকল্প নিয়ে তিনি হাজির হন না। তিনি বলেন যে রাজনীতি, সমাজ, অর্থনীতি এসব ক্ষেত্রে একজন লেখক শুধু ইঙ্গিত দিতে পারেন, আর তার সমাধানের দায়িত্ব তো লেখকের না। একজন সমাজবিজ্ঞানীর হতে পারে, একজন রাজনীতিবিদের হতে পারে, একজন নৃবিজ্ঞানীর হতে পারে। উনি অন্য আমাদের জন্য একটা মায়ার জগৎ তৈরি করেন হুমায়ুন আহমেদ। আমাদেরকে কিছু ইচ্ছা পূরণের গল্পও শোনান, আমরা মধ্যবিত্ত শ্রেণী যেরকম শুনতে চাই। তাতে সমস্যাটা আমি দেখি না। সমস্যা কি? উনি মূলত জাতীয়তাবাদ, পশ্চিমা দর্শন বলি বা আধুনিকতা বা মার্ক্সবাদ বা নারীবাদ বা উন্নয়ন ডিসকোর্সের যে ব্যাপারটা, এগুলো নিয়ে তিনি ভাবেনও না, কাজও করেন না। উনি সচেতন ভাবে এগুলোকে আনতে চান না। এবং তিনি রাজনৈতিক প্রেক্ষিত থেকে অরাজনৈতিক প্রেক্ষিত থেকে কাজ করেন। তার চরিত্রগুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে যে রাষ্ট্র কাঠামো ব্যক্তি চরিত্রের উপর খুব একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে না। আমরা হিমু সিরিজের লেখাগুলোর মধ্যে স্যাটায়ার আকারে রাজনীতিকে দেখতে পাই, যেমন হলুদ হিমু, কালো র্যাব, এইসব লেখার মধ্যে আমরা দেখতে পাই। তো সমাজ এবং রাজনীতি হুমায়ুনের লেখায় হুমায়ুনের ধরনে প্রকাশিত হয়। কোনো আরোপিত দর্শন বা সমাজতত্ত্ব তিনি চাপিয়ে দিতে চান না। মূলত তিনি ব্যক্তি মানুষকে আবিষ্কার করতে চান। ক্যারেক্টারাইজেশনে উনি খুবই পাওয়ারফুল। তার লেখা একটা ছোট্ট তুচ্ছ চরিত্র তার গরিমা নিয়ে হাজির থাকে, যেমন একটা কাজের বুয়ার চরিত্র। এই ধরনের তুচ্ছ চরিত্রগুলো পরিপূর্ণভাবে এবং চমৎকার ভাবে উঠে আসে। তার খুব গুরুত্বপূর্ণ একটা বড় লেখকের যে বৈশিষ্ট্য থাকে, হিউমার আর উইট, এটা হুমায়ুন আমরা পরিপূর্ণ মাত্রায় পাই। আর যেটা পাই বিশ্বমানের স্যাটায়ার। আমি জনাথন সুইফট বা মিলান কুন্ডেরাকে মনে রেখেই বলছি যে স্যাটায়ারে তার যে উৎকর্ষ সেটা বিশ্বমানের, বিশ্বেই বিরল এই ধরনের লেখা। আর আহসান হাবিবরা পরবর্তী অনুষ্ঠানে যে অটিস্টিক শিশুদের নিয়ে যে এই সমাজ বীক্ষণের আলোচনা হবে, সেখানে আলোচনায় আসা উচিত হুমায়ুনের একটা উপন্যাস, কে কথা কয়, হু স্পিক্স। এইখানে অটিস্টিক শিশুদের নিয়ে লেখা বিশ্বের শ্রেষ্ঠ কয়েকটা উপন্যাসের একটা আমার ধারণা। আর আমরা এই যে ঢাকার মধ্যবিত্ত নাগরিকের জীবন বা ভাটি বাংলার গ্রামীণ জীবন, এর বাইরে ওনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা, যেমন মধ্যাহ্ন 2005 সাল থেকে 47-এর দেশ বিভাগ পর্যন্ত কাহিনী নিয়ে লেখা। তারপরে আমরা দেখতে পাই 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা অসাধারণ উপন্যাস মাতাল হাওয়া। আমি আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাইকে স্মরণ রেখেই বলছি যে অসাধারণ একটা লেখা, যেখানে হুমায়ুন নিজেই এক পর্যায়ে গিয়ে একটা চরিত্র হিসেবে সেখানে ঢুকে যান। কিংবা জ্যোৎস্না ও জননীর গল্প, 71 নিয়ে এত বেশি এবং শিল্পোত্তীর্ণ সফল লেখা বাংলা ভাষায় আর কোনো লেখকের আছে বলে আমার জানা নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 75-এর পটভূমি নিয়ে দেয়াল। সবকিছুতেই সমাজ এবং রাজনীতি স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, কোনো চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার সেখানে ছিল না। তার বিরুদ্ধে যে বাজারি লেখা বা ফর্মা মেনে লেখার একজন লেখক কিংবা ঔপন্যাসিক, এই ধরনের যে অভিযোগ, এই অভিযোগ মোটামুটি ভিত্তিহীন। কারণ আমি একটা তথ্য এখানে শেয়ার করতে পারি যে ফর্মা গুণে লেখাটা তার জনপ্রিয় হওয়ার আগের লেখা। যেমন প্রথম বইটাই অনেক ছোট হয়ে যাচ্ছিল, প্রথম লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার, প্রথম প্রকাশিত যে উপন্যাস নন্দিত নরকে, সেটা খান ব্রাদার্স এর খান সাহেব একাধিকবার তাকে বলেছে যে এই জায়গায় বড় করে দাও, ফর্মা মিলছে না। তো ফর্মা মিলানোটা, এই নিয়ে বিচিত্রা পত্রিকায় সৈয়দ শামসুল হকের সাথে তার একটা তর্ক আমাদের হয়েছে, মনে আছে যে হয়েছিল। সেখানে কঠিন ভাবে আক্রমণ করেছিলেন হুমায়ুন আহমেদকে, যে আপনি কিভাবে ধরেন যে আপনি যা বলতে চান সেই ফর্মার মধ্যে আসবে। এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে হুমায়ুন আহমেদ বলেছিলেন যে আপনি যে সনেট লিখেন, আপনি কিভাবে ধরে নেন যে আপনার ভাবের বিস্তৃতিটা আপনি 14 পংক্তির মধ্যে করতে পারবেন? এই প্রশ্নের উত্তর সৈয়দ শামসুল হক দিতে পারেন নাই। আমরা হুমায়ুনের যে লেখালেখি দেখতে পাই সেখানে একেবারে আরোপিত না, স্বতঃস্ফূর্ত বাস্তবতা দেখতে পাই। তার লেখালেখি একেবারেই বাস্তববাদী, তার জগৎ ওর জীবন দৃষ্টি একেবারেই লিবারেল, আর উপস্থাপনাটা কখনোই শিক্ষামূলক না, একেবারে উপস্থাপনমূলক। তিনি আসলে কিছু শিখাতে চান না, তিনি গল্প বলে যান
গল্প থেকে কি শিখতে হবে, কি বুঝে নিতে হবে সেটা কখনো বলেন না। সেটা একজন লেখক হিসেবে তার শক্তি। এখন বিভূতিভূষণের সঙ্গে তার অনেক মিল আছে, জীবনের অন্তর্গত সংঘাত এইসব তার মধ্যে থাকে না। মানুষের মনের মধ্যে যে শুভ এবং অশুভ দুইটা ব্যাপার থাকে, ডক্টর জেকিল আর মিস্টার হাইড, সেখানে তিনি আসলে অশুভ শক্তিটাকে হাইড করতে চান। আসলে উনি মানুষের মাঝে যে শুভ, মানে তার একটা চরিত্র সিরিজ আছে শুভ্র সিরিজ, সেই শুভ্রের মতো কিংবা হিমুর মতো অবিমিশ্র সত্তাকে তিনি উপস্থাপন করতে চান তার লেখালেখির মধ্যে। এখন আমরা যেভাবে হুমায়ুনকে পাঠ করি, সেই পাঠটায় আসলে সাধারণ আমরা পাঠক সেই তথ্যগুলা মনে রেখে কিন্তু আমরা পাঠ করি না, তার প্রয়োজনও নাই। আমরা আসলে হুমায়ুন কে যখন পাঠ করি আমরা লক্ষ্য করি যে তার ভাষায় বা ফর্মে কোনো কারসাজি নাই। তিনি বহু মানুষের মনের কথাকে ভাষায় রূপ দেন, একটা সামষ্টিক কণ্ঠস্বর আমরা দেখি। আমরা যে সমাজ চিত্রটা পাই বা মুক্তিযুদ্ধ বিষয়ক লেখাগুলোতে যে পাই, খন্ড খন্ড চিত্র গুলা পাই, গেরিলা আক্রমণ নিয়ে তার লেখা আছে, এবং মুক্তিযুদ্ধকে সরাসরি যুদ্ধকে না এনেও যুদ্ধের যে ইফেক্ট সেটা আনার মতো ক্ষমতা আমরা দেখি। আগুনের পরশমণির মধ্যে তো গেরিলা আক্রমণ আছে, এর বাইরে আমরা দেখি যে যুদ্ধ সরাসরি নাই, যেমন নির্বাসন, একটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবন কিভাবে তছনছ হয়ে গেল, যুদ্ধটা সেখানে উপস্থিত নাই কিন্তু যুদ্ধের ইফেক্টটা আমরা সেখানে বুঝতে পারি। তাহলে উনি ওনার যে একটা ঘরোয়া সংসার চিত্র উনি অঙ্কন করেন, উনি আসলে আরেকটা পাওয়ারফুল দিক তার সংলাপ রচনা। এই সংলাপের মাধ্যমেই তিনি আসলে অনেক বেশি বর্ণনার কাজ করে ফেলেন। তার জন্য তার উপন্যাসগুলার যখন চলচ্চিত্র রূপ দিতে হয়, যখন চিত্রনাট্য লিখতে হয়, তখন চিত্রনাট্যকাররা খুবই রিল্যাক্স, তাদের খুব বেশি কিছু লিখতে হয় না। তো এই আশ্চর্য মায়ার জগতের এই হুমায়ুন আহমেদকে আমরা পড়বো, এবং ভবিষ্যতেও আমার মনে হয় যে কালোত্তীর্ণ হবেনি। উনি আসলে এই আমাদেরকে বাঙালিকে বহুদিন ধরে এই সাহিত্য পাঠের আনন্দ দিতেই থাকবেন। আরোপিত বা ন্যাচারালিস্ট দৃষ্টিভঙ্গিতে সমাজকে দেখা বা মার্কসিস্ট দৃষ্টিভঙ্গিতে সমাজকে দেখা, এই ধরনের আরোপিত তত্ত্ব যখন একটা সৃজনশীল সাহিত্য পাঠ করা হয়, পাঠক সেটা প্রত্যাশা করে না। এর জন্য অনেক বড় বড় লেখার পাঠক সংখ্যা খুব হিসাম ভাই, আমি যদি একটু আপনাকে হিসাম ভাই আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পেরেছি হুমায়ুন আহমেদের মৃত্যু আপনাকে ব্যথিত করেছে, আপনি খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যেটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়েছে। তার উপরে একটা কবিতাও আপনি রচনা করেছেন, সে কবিতাটা আমরা শুনবো। তার আগে আমরা সাধারণত 1 ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ করি। আজকে আসলে আলোচনাটা খুবই ইন্টারেক্টিভ হচ্ছে এবং আমরা দেখছি দর্শকরাও আমাদের সাথে আছেন। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব, যে বিষয়টা আমাদের অনেক দর্শকও কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করছেন, যে হুমায়ুন আহমেদের যে জনপ্রিয় চরিত্রগুলো জাস্ট লাইক হিমু, এগুলোর মধ্য দিয়ে কি তিনি সাময়িক চমক দেওয়ার চেষ্টা করেছেন, তরুণ কিশোর মনকে প্রভাবিত করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন, নাকি হিমু মিছিল আলীর মধ্য দিয়ে আমাদের সমাজ বাস্তবতার খুব গভীর যে চিন্তার জায়গাটা, সমাজ বাস্তবতার যে গভীর দিকগুলো সেগুলোকেও তুলে ধরেছেন? আলোচনাটা আমরা শামীম স্যারের মাধ্যমে শুরু করে ফারহান আপার কাছে যাব। জি, ধন্যবাদ আহসান। আমার কাছে মনে হয় যে আমরা নিৎশেকে যদি জানি, তিনি ক্রিশ্চিয়ান আইডিয়াল থেকে বেরিয়ে উবার ম্যানের একটা ধারণা দিয়েছিলেন, যে একজন মহৎ মানুষ, একজন ত্রাণকর্তা দরকার। হুমায়ুন আহমেদের হিমুর প্রথম যে বই, সেখানে আমরা দেখব হুমায়ুন আহমেদ যেন একটা স্কেচ দিচ্ছেন যে আমাদের প্রেক্ষিতে একজন মহামানব কি কেমন হতে পারেন, এবং সেক্ষেত্রে তিনি অনেকগুলি প্রচলিত ধারণাকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে তিনি দেখাচ্ছেন যে একজন মানুষকে কিভাবে তৈরি করা যায়। হিমুর মন তৈরি করবার জন্য তার বাবা অনেকগুলি পদক্ষেপ নিচ্ছেন, রুক্ষতা এবং ভালোবাসা দুইটার মাঝামাঝি, এবং মায়া মমতার থেকে ঊর্ধ্বে ওঠা। তো আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদের হিমুর মধ্যে, আমি জানি না ওনার নিৎসের উবারম্যানের ধারণাটা জানা ছিল কিনা, তবে তিনি একজন বিকল্প মহামানব সৃষ্টি করবার চেষ্টা করেছেন। কতটুকু সফল হয়েছেন হননি সেটা আমরা পরে বিবেচনা করব। এখন তার হিমু চরিত্রকে
আমি যদি দেখি যে আমি যখন শীর্ষেন্দুকে পড়ি তখন কলকাতার এসপ্ল্যানেড সহ বিভিন্ন জায়গাকে আমি দেখার চেষ্টা করব, কিন্তু আমাদের আমাদের সাহিত্যের মধ্যে ওই রকম একেবারেই সাহিত্য গুণ সম্পূর্ণ লেখায় ফার্মগেট খুব ভালো করে এসছে আমার দেখা নাই। কিন্তু হুমায়ুন আহমেদ নিয়ে এসেছেন, অর্থাৎ ঢাকাকে বুঝতে হলে হুমায়ুন আহমেদের কাছে যেতে হবে, হিমুর কাছে যেতে হবে। আচ্ছা, তিনি কি তাহলে ঢাকাতেই রাখলেন হিমুকে? না, ঢাকায় তিনি উচ্চবিত্ত সমাজের সঙ্গে হিমুকে মেশাচ্ছেন, নিম্ন বিত্তের সঙ্গে মেশাচ্ছেন, রাস্তার পাশের আখের রস বিক্রেতার সঙ্গে মেশাচ্ছেন, তারপর স্বাস্থ্যসম্মত কিছু কথা বলছেন, একজন গেরিমাসের মানুষের জন্য কি কি পড়তে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, সেগুলি তিনি বলাচ্ছেন হিমুর মধ্য দিয়ে। হিমু আসলে একটা অল্টারনেটিভ গ্রেট ম্যান, অল্টারনেটিভ ওয়ে অফ লাইফস্টাইল ফর আস। আমরা গ্রহণ করি না করি, ইটস অলমোস্ট আ পারফেকশন। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হিমুর একটা খুবই হালকা মানের বই আছে, কিন্তু ওটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। সেটা হচ্ছে হিমুর আছে জল। তিনি এই একটা লঞ্চের মধ্যে নিয়ে গেছেন, লঞ্চের মধ্যে সমাজের কোন শ্রেণীকে না নিয়ে এসেছেন। একেবারে বাদাম বিক্রেতা, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সন্ত্রাসী, ভিক্ষুক, বিদেশ ফেরত একটা মেয়ে, সবাইকে পুলিশ, অপরাধী, সবাইকে এক লঞ্চের মধ্যে তুলে দিয়ে তিনি যেন একটা বাংলাদেশ আঁকছেন। অর্থাৎ এই বাংলাদেশটা, এবং শেষের দিকে লঞ্চটা ডুবে যাচ্ছে, বাংলাদেশের যে একেবারে আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যতের খুব একটা উজ্জ্বল সম্ভাবনার দিকে মানুষ যাচ্ছে না নীতি নৈতিকতায়, সেটা তিনি একেবারে খুব সহজ করে উপস্থাপন করবার চেষ্টা করলেন। সুতরাং হিমু আসলে ভবঘুরে নন, হিমু আমাদের চোখ খুলে দেওয়া চরিত্র, কিন্তু আমরা না দেখলে হিমুর কি দোষ। তারপরে আছেন আমাদের মিসির আলী। মিসির আলী অদ্ভুত কথা, যুক্তি একটা যে ব্যাপার আছে, ভূত প্রেত এইসব যে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় এবং সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে ব্যাখ্যা করা যায়, তাদের বোধগম্যতার জায়গায় ব্যাখ্যা করা যায়। এবং তিনি হবেন আবার ঢাকা ভার্সিটির শিক্ষক, কারণ একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। সুতরাং মিসির আলীও তার খুব পরিকল্পিত চরিত্র। তার সামাজিক বৌদ্ধিক অবস্থানটা তিনি ঠিক রেখে তাকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, আমাদের এইসব অতি ভৌতিক বিষয়গুলিকে যুক্তির আওতায় নিয়ে আসবার জন্য। এরপর শুভ্রকে তিনি সম্ভবত শুভ্রর পিতৃমাতৃর একটা মনে হয় পরিচয়ের সংকট তিনি দেখিয়েছেন ওখানে। সে সংকটের মধ্য দিয়ে তিনি এটাও বলছেন জন্মের বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ নয়, কর্মের বিষয়টা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের এই প্রচলিত ধুলো মলিন জায়গার মধ্যে থেকে, আমাদের নৈতিক অধপতনের মধ্যে থেকে আমরা একেবারে শুভ্রের মতোই শুভ্র হতে পারি। মূল কথা, হুমায়ুন আহমেদ যখন ফেরার মতো তীব্র করুণ নিষ্ঠুর একটা গল্প বলেন, সেখানেও কোনোভাবেই জীবনের প্রতি কোনো তিক্ততার সৃষ্টি করেন না, কোনোভাবে কোনো ঘৃণার উদ্রেক করেন না, কোনো ক্ষোভের জন্ম দেন না। তিনি যেন আমাদের তপ্ত রোদে একটা বট গাছের ছায়া, তিনি যেন প্রচন্ড গ্রীষ্মের মধ্যে এক পশলা হাওয়া। হুমায়ুন আহমেদ আমাদের ইতিবাচক জীবনের চরম নেতিবাচকতার মধ্যে ইতিবাচক জীবনের একজন ফেরিওয়ালা। ধন্যবাদ শামীম মন্ডল। আমরা একটু উম্মে ফারহানা ম্যাডামের কাছে যাচ্ছি। হুমায়ুন আহমেদের এই যে অমর সৃষ্টি চরিত্রগুলো, শুভ্র, মিসির আলী, হিমু, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এখানে যে ওখানে আমি একটু ইন্টারাপশন হবে বলে বলি নাই। হিসাম স্যার যখন বলছিলেন কথা যে উনি বটম লাইন, মানে উনি সেই শিক্ষাটা দিতে চান না, উনি মানে সেই ইয়েটা করতে চান না, উনি ওই সাদা ভাষায় বলতে চান। তো এই জায়গায় আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে শিক্ষাটা বা কোনো বটম লাইন দেওয়া বা এখানে কোনো মেসেজ দেওয়া, কোনো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট কে কনভে করা, এটা আমার ধারণা কোনো সৃজনশীল সাহিত্যিকেরই মাথায় থাকে না। কেউ যখন একটা ফিকশন লেখে, সে ফিকশনটাকে ফিকশন হিসেবেই লিখে। শরৎচন্দ্র যখন দেবদাস লিখেছেন তখন তখন তিনি নিশ্চয়ই ভাবেন নাই যে নতুন জেনারেশনকে বুঝাইতে হবে যে প্রেমে চেকা খাইলে মদ খেয়ে জীবন নষ্ট করতে হয় না। এটা দেবদাসের চরিত্র দিয়ে আমি বুঝাবো, এটা নিশ্চয়ই উনি ভেবে দেবদাসের উপন্যাসটা লিখেন নাই। তো এইটা নিয়ে যে রুশদি একটা কথা বলেন যে লিটারেচারের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটা যে এর কোনো ইউটিলিটারিয়ান ভ্যালু নাই, সাহিত্যের কোনো
ব্যবহার্য কোনো উপযোগিতা থাকে না, এটাই সাহিত্যের সবচেয়ে বড় সৌন্দর্য। তো ওই জায়গা থেকে ওই শিক্ষামূলক হুমায়ুন আহমেদের লেখা পড়ে, হুমায়ুন আহমেদের হিমু পড়ে তো পোলাপান হইলো গিয়ে বাউন্ডুলামি শিখবে, বা হচ্ছে গিয়ে হলুদ পাঞ্জাবি পরে ঘোরা শিখবে, এই জন্য হিমু হচ্ছে ফাতরা, এরকম মনে করাটা মানে হচ্ছে খুবই একটা স্নবিশ এবং ট্র্যাডিশনালিস্ট পিউরিটান চিন্তা ভাবনা। তো ওই চরিত্র দিয়ে কেউ ইনফ্লুয়েন্সড হতে পারে, কিন্তু এবং ইনফ্লুয়েন্সড হয়ে হিমুর পাগলামিও নিউ জেনারেশন নিতে পারে, কিন্তু সেটাও আসলে ওনার উদ্দেশ্য ছিল না বলেই আমার মনে হয়। যেটা অলরেডি শামীম স্যার বলে ফেলছেন, যে ওই যে নেতিবাচকতার মধ্যে খোঁজা, তারপরে ওই যে মহামানব কিরকম হওয়ার কথা, যে যখন মুসা নবী আসছিলেন তখন জাদুবিদ্যা চলতো, যখন অমুক নবী আসছিলেন তখন মানে যখন সুলাইমান নবী আসছিলেন পৃথিবীতে তখন ছিল হচ্ছে গিয়ে আহ ইয়ে পশু পাখির সঙ্গে উনি কমিউনিকেট করতে পারেন, ওইটাই ছিল ওনার তাহলে এখন মহামানব কিরকম হবে, এই ধরনের একটা ডিসকাশন কিন্তু হিমুর একটা বইয়ের মধ্যে আছে, যে মহামানব মহামানব আসলে কি, কারা, ওই নির্লিপ্তরা, যে কারণে হিমুর বাবা তাকে নির্লিপ্ত হতে শেখাচ্ছিল। টিয়া পাখি এনে দিল, টিয়া পাখিটাকে পাললো, মায়া পড়লো, টিয়া পাখি মেরে ফেললো, মানে কি মায়া জন্মানো যাবে না, এই জিনিসটা বুঝাচ্ছে। হুমায়ুন আহমেদ সারা জীবন মায়া নিয়ে এই কথা বললেন, যে ভালোবাসা কি, ভালোবাসা হচ্ছে যে উইরা যায় সোনার পঙ্খী পইরা থাকে মায়া, ওইটাই ভালোবাসা। আবার একই সঙ্গে উনি বলছেন যে মায়ায় আবদ্ধ হওয়া যাবে না। তো এই যে জীবনের যে অ্যাসপেক্টস গুলা, এগুলা বলছে হিমু। আবার উনি নিজে একটা ইন্টারভিউ ইয়েতে বলছিলেন যে লজিক হচ্ছে মিসির আলী, আর ইললজিক হচ্ছে বা লজিক, ল্যাক অফ লজিক হচ্ছে হিমু, আবেগ হচ্ছে হিমু, আর মিসির আলী হচ্ছে অ্যান্টি যুক্তি। লজিক। এবং ওই অ্যান্টি লজিক বা লজিকহীনতা, যেখানে আবেগ দিয়ে সবকিছু চলবে, লজিক দিয়ে চলবে না, ব্রেন দিয়ে চলবে, এটা মাইন্ড দিয়ে চলবে বা সোল দিয়ে চলবে। তো ওইরকম ভাবে উনি হয়তো বা এই এক্সপেরিমেন্টেশন গুলা করেছেন। তো ওখানে কোনো বটম লাইন, কোনো শিক্ষামূলক কোনো কিছু পাওয়ার আশা আমার মনে হয় যে মানে এটা একটা অ্যাবসার্ড ব্যাপার, যেটা করার কথা না। আর সবচেয়ে জনপ্রিয়র ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু সিরিজ এবং উনাদের এই এই ক্যারেক্টার গুলোর নিয়ে লেখা উপন্যাস আমরা অনেক বেশি পেয়েছি, সেজন্য আমরা হয়তো বা আরো বেশি অ্যানালাইজ করতে পারছি। কিমু একটা উপন্যাস বা দুটো হয়ে শেষ হয়ে যেতে পারতো, যেহেতু হয় নাই সেজন্য আমরা সৌভাগ্যবান যে আমরা আরো অনেক পেয়েছি এবং আরো বেশি এক্সপ্লোর করতে পেরেছি। তো এইগুলো এইসব ক্ষেত্রে যে ওই যে দেখার এবং দেখানোর একটা ইয়ে ছিল। আমার মনে আছে হুমায়ুন আহমেদের একটা আমি পড়েছিলাম, ওর নাম কি বলে, ইন্টারভিউ বা আত্মজীবনী কোন একটা কথা, সেখানে তিনি কৃষ্ণপক্ষ নামে একটা উপন্যাসের কথা বলছিলেন, যে সেখানে যে মেয়েটার বিয়ে হয়েছিল, গোপনে বিয়ে, তারপরে ওই ছেলেটা মারা যায়, তার গোপন হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক বছর পরে। তার হচ্ছে যে ফ্যামিলি থেকে যার সাথে বিয়ে দেওয়া হয় তার সঙ্গে যে কন্যা সন্তান জন্ম হয়েছিল, সেই মেয়ের বিয়ে হয়। অনেক বছর পরে এসে দেখা যায় যে ওর হাজবেন্ড, মানে ওর সেই ফার্স্ট হাজবেন্ড যেরকম হলুদ পাঞ্জাবি পরে আসছিল, এই ছেলেটাও সেরকম একটা পাঞ্জাবি পরে আসছে। ওর ছোট মেয়ে বলতেছে যে দুলাভাইয়ের পাঞ্জাবিটা আমরা পরাবো, সে ওই পাঞ্জাবিটা দেখে তার মাথায় একটা চক্কর লাগলো। তো এই বইটার এই লাস্ট দৃশ্য নিয়ে তাকে নাকি অনেকে বলছে যে এটা হিন্দি ছবির মতো মেলো ড্রামা হয়েছে। হুমায়ুন আহমেদ বলতেছেন যে তাহলে কি আমি আমার মানে ব্যাপারটা বুঝাইতে পারতেছি না মানুষকে, যে এটা হিন্দি ছবির মতো মেলোড্রামা তাদের কাছে কেন মনে হচ্ছে। আমি তো বলতে চাচ্ছি যে আমাদের হাতে অনেক কিছু নাই, অনেক কিছু অনেক উপর থেকে নিয়ন্ত্রিত হয়, কেউ একজন অনেক উপর থেকে আমাদেরকে নিয়ে খেলে, এবং সেই খেলার এক একটা আমরা পাই, মানে এক একটা মানে নমুনা আমরা দেখি, এক একটা সিমটম আমরা পাই। যেখানে অরু তার মেয়ের বিয়ের সময় দেখে যে তার মেয়ের হবু জামাই বা জামাই ওই সেম ওরকম হলুদ পাঞ্জাবি পরে আসছে, যেটা পরে অরুকে বিয়ে করতে মুহিব আসছিল। তো এই রিপিটেশন কিভাবে হইলো, এই চক্র কিভাবে হইলো, এটা এরকম একটা জায়গা থেকে হইছে যেটা আমরা মানুষরা বুঝি না, আমাদের বোধগম্যতার বাইরে, আমাদের কন্ট্রোলের বাইরে এরকম অনেক কিছু হয়। যেই সিমটমটাই একটা মানে ছোট্ট একটা জাস্ট টোকা দিয়ে দেখানোর চেষ্টা উনি ওই উপন্যাসে শেষে করেছিলেন। কিন্তু আমরা ওইটা না দেখে আমরা ওইটাকে ভাবতেছি যে মানে মেলোড্রামা বা এটা হিন্দি ছবির মতো নিয়ে। তার কারণ হচ্ছে আমরা ওই জায়গাটা বুঝতেই আসি না। তো ওই হুমায়ুন আহমেদের আমার কাছে যেটা মনে হয় যে উনি আসলে ওই ডিটেইলে গরু লিখে নিচে লিখে দিতে হবে গরু একে, তা না, উনি গরু একে আঁকা ছবিটাই রেখে দিচ্ছেন, উনি নিচে গরু লিখে দেন নাই। মানুষ এটাকে গরু ভাববে না ছাগল ভাববে নাকি হরিণ ভাববে, এই নিয়ে ওনার মাথা ব্যথা ছিল না, এবং না থাকাটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আর কি আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলা, এগুলা ওনার অনেক চিন্তা ভাবনা, অলরেডি শামীম স্যার বলেছেন, আমি তারপরে মানে রিপিটই হয়ে যাচ্ছে আসলে কথাগুলো, অনেক পরিকল্পিত আসলে। কারণ এই এই ইয়েগুলো যে লাইট গুলো, বিভিন্ন বিভিন্ন লাইট দিয়ে একটা জিনিস, মানুষের জীবনকে দেখা, সেই চেষ্টাটা উনি করেছেন। শামীম স্যার কি আর কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমার মনে হয় হিশাম আল মাহান্নবের কাছে শুনি। অসম্ভব আমরা সর্বশেষ হিশাম আল মাহান্নবের কাছে যাচ্ছি, তার কাছ থেকে কবিতাও শুনবো। তার আগে আপনি কিছু অ্যাড করতে চাইলে। আচ্ছা, একেবারেই ছোট করে, যে হুমায়ুন আহমেদের দুই দুয়ারি সিনেমার একটা গান আছে, জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়,
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়। হুমায়ুন আহমেদ আমাদের সেই শিক্ষাটা দিতে চেয়েছেন। আমি না এক ধরনের একটু দ্বিমতের জায়গায় যাচ্ছি। চিনু আচেবে বলতেন যে নভেলিস্ট, ওনার একটা খুব বিখ্যাত প্রবন্ধ আছে, নভেলিস্ট অ্যাজ এ টিচার। সুতরাং লেখকরা শিক্ষক হবেন না, আমার মনে হয় আমরা এই জায়গায় না থাকি। অনেক নভেলিস্ট স্পেশালি যারা অবশ্যই একমত না হতে পারেন, অবশ্যই কলোনাইজড কান্ট্রিতে যারা ছিলেন, তারা যেহেতু কলোনাইজারদের দ্বারা পিছিয়ে পড়েছিলেন, সুতরাং লেখকদের একই সঙ্গে শিক্ষক হতে হয়, আবার ইমাজিনেশনের জায়গাগুলো ধরতে হয়। তো আমি মনে করি যে হুমায়ুন আহমেদ জানতেন যে আমাদের সাহিত্যের এই পিছিয়ে পড়াটা আছে, অতএব তিনি একই সঙ্গে শিখাতে চেয়েছেন না শেখার মতো করে, এবং আমাদের এখন শেখা না শেখা নিজের উপরে, কিন্তু আনন্দটা পাও জীবনের সব ভুল ফুল হয়ে যাক, জীবনের সব কালো আলো হয়ে যাক, আমাদের মধ্যে অকারণ উগ্রতা না থাকুক, শুধু ভালোবাসা থাকুক, জীবন অল্প দিনের। সেখানে আমরা যেন হুমায়ুন আহমেদকে কোনো রাশিতে, কোনো বৃত্তে আটকে না রাখি। হুমায়ুন আহমেদ যেমন তার জীবনকে আটকে রাখেননি, একেবারেই উড়াল পঙ্খী, ও আমার উড়াল পঙ্খী রে, ঠিক সেরকম করে আমরা যেন জীবনকে দেখি, তার লেন্স দিয়ে না হোক, তাকে তার জন্য অনুপ্রাণিত হয়ে আমরা নিজের চোখে যেন দেখি। হুমায়ুন আহমেদের আজকের আলোচনায় খুবই কামনা থাকবে। দর্শক, আমরা সর্বশেষ হিশাম আল মুহান্নাবের কাছে যাচ্ছি। উনি আমাদের এই আলোচনার ধারাটাকে একটু সামনে নিয়ে ওনার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করবেন। হিশাম আল মুহান্নাব, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা আসলে হিমু চরিত্রটার চিত্রায়নটা দিয়ে আমাদের সকলের মধ্যেই নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। পাশাপাশি হিমু চরিত্রের মধ্য দিয়ে হুমায়ুন আহমেদ যেভাবে সমাজের অনেক দিক, অনেক প্রসঙ্গ, যেগুলো অনেক সাহিত্যিকরা নিয়ে আসার সাহস পাননি, দুর্নীতি, রাজনীতি, সন্ত্রাস, ইভেন বাংলাদেশে র্যাব সৃষ্টির পর থেকে র্যাব নিয়ে সরাসরি সাহিত্য রচনা হয়েছে, আমি অন্য কোনো সাহিত্যিকের বা লেখকের লেখায় পাইনি। সেখানে হিমু রিমান্ডে কিংবা হলুদ হিমু কালো র্যাব, এই বইয়ের মধ্য দিয়ে উনি যেভাবে মানবিক বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন, তা সেগুলো সত্যি বিরল। আমরা আবার একটু চেষ্টা করছি হিশাম আল মুহান্নাবকে যুক্ত করার জন্য। হিশাম ভাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শোনা যাচ্ছে। আমি কি একটু ইন্টারাপ্ট করব 1 মিনিটে? আচ্ছা, আমি না গতবার একটা খুব হঠাৎ করে ওনার গতবারের জন্মদিন না মৃত্যুদিনের জন্য আমি একটা গান লিখেছিলাম ওনাকে নিয়ে, আমি 1 লাইন শোনাতে চাই। আমার খুব ইচ্ছা করছে যে হুমায়ুন আহমেদকে নিয়ে লেখা গানের 1 লাইন শোনাই। তারপরে তো আমার মোহাম্মদের অসম্ভব কবিতা, সুন্দর কবিতা শুনবো। সেটা এরকম যে, তোমার হাতে কলম ছিল নাকি হাজারে হাজারে, হুমায়ুন হুমায়ুন জীবন আঁকো হাবলঙ্গের বাজারে, তুমি জীবন দেখাও হাবলঙ্গের বাজারে। তোমার হাতে কলম ছিল কি হাজারে হাজারে, হুমায়ুন হুমায়ুন জীবন আঁকো হাবলঙ্গের বাজারে, তুমি জীবন দেখাও হাবলঙ্গের বাজারে। ধন্যবাদ। ধন্যবাদ শামীম মন্ডল স্যার। আমরা হিশাম আল মুহান্নাবের কাছে যাচ্ছি। হিশাম আল মুহান্নাব, আপনার হুমায়ুন আহমেদকে নিয়ে রচিত কবিতাটি আমরা শুনতে চাচ্ছি। একটু পরে। ধন্যবাদ। আমি কবিতাটা পড়ার আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে হুমায়ুন নিয়ে যে কর্মকাণ্ড, হ্যাঁ, জামালপুরে, সেটা আমরা 2012 সালে ওনার মৃত্যুর পরের বছর 13 সাল থেকে আমরা হুমায়ুন উৎসব উদযাপন করি। হ্যাঁ, আলোচনা হয়, সেইখানে র্যাফেলরও থাকে, হুমায়ুন বিষয়ে কুইজ হয়, বইমেলা হয়, চিত্রাঙ্কন হয়। আমরা আসলে হুমায়ুনকে পৌঁছে দিতে চাই।
এই বছরেরটা সহ 9টা উৎসব হয়েছে, আগামী বছর 10ম উৎসব আরো ব্যাপক ভাবে বড় পরিসরে আমরা করব। আর আজকের যে প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন কথা বলেছেন, তিনজনে ইংরেজি সাহিত্যের। তো এইটা একটা লক্ষণীয় ব্যাপার, বাংলা সাহিত্যের শিক্ষকদেরও এগিয়ে আসা উচিত। আর বুদ্ধিজীবীদের গরিষ্ঠাংশ হুমায়ুনকে জীবিত অবস্থায় আসলে মূল্যায়ন করেন নাই। আলেকজান্ডার পুশকিন একটা কথা বলতেন যে দে আর ক্যাপাবল অফ লাভিং দ্য ডেড অনলি। এখন মৃত্যুর পরে তাকে নিয়ে কেমন কি আমরা কি বলেন আমরা সেটা দেখতে চাই। যাই হোক, 19শে জুলাই 2012 হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে 21শে জুলাই আমি খুব বেদনাহত হয়ে এই কবিতাটা লিখেছিলাম। কবিতাটার নাম হচ্ছে জাদুকরের জন্য এলিজি। আজকের অপ্রিয় আকাশে শুভ্র মেঘের আনন, পাখির কণ্ঠ বেদনায় নীল, অপ্রিয় গানের সুরের মতন বিষাদে মগ্ন বিশ্ব নিখিল, অজানার দেশে অমলিন পাড়ি, অগণন ঢেউ শোকের মিছিল, 19শে জুলাই 19শে জুলাই আকাশে ধূসর বেদনার চিল, সবুজ বৃক্ষ ঘাসের গালিচা, মৎস্য কুমারী শোক পানরত, এই সব দিন রাত্রি এবং নুহাস পল্লী ভীষণ আহত, দক্ষিণ হাওয়ায় চাপা হাহাকার, পূবালি বাতাসে শোকের চিহ্ন, মিসির আলীরা সংশয়ে লীন, হলুদ হিমুরা শতধা ছিন্ন, ভাটির কথক রাঙা যুবরাজ একাকী দীপ্র ভাসানের গানে, অচিনপুরের অচিন রাগিনী চিরজাগরুক বাঙালির প্রাণে, শঙ্খের মতো নীল কারাগারে অয়ময় কত জীবন যাপন, জ্যোৎস্না বৃষ্টি সব ভুলে গিয়ে অদেখা ভুবনী ভীষণ আপন, আকাশের নীলে মেঘের মিছিলে অচিন বেদনা অভাবিত গান, 19শে জুলাই 19শে জুলাই কুণ্ঠিত আজ স্বপ্ন পুরাণ, স্বপ্নের দিন লীন হয়ে গেল, বেদনার স্মৃতি চির অমলিন, শ্যামল ছায়ায় মাতাল হাওয়ায় জেগে জেগে উঠে সূর্যের দিন, দিনগুলো ঢাকে ক্রমিক আঁধারে, রাতগুলো সব বোবা ও মদির, মন ভালো নেই চাঁদের আলোর, মন ভালো নেই ঝর্ণা নদীর, নদীর কান্না ঢেউয়ের মিছিলে আছড়ে পড়ার এ শুভ লগ্ন, 19শে জুলাই 19শে জুলাই চরাচর আজ বিষাদে মগ্ন। ধন্যবাদ। বাহ, হিশাম আল মুহান্নাব, আপনি অসাধারণ অসাধারণ কবিতা আবৃত্তির জন্য আপনার এই কবিতার মধ্য দিয়ে শুধু আপনার নয়, আমার মনে হয় যে বাংলা ভাষাভাষী হুমায়ুন ভক্তদের মনের যে আবেগ, সে আবেগটা ফুটে উঠেছে। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করব। আমরা আজকে এমন একজনকে নিয়ে কথা বললাম, সাহিত্যে যিনি স্থায়ী, বইমেলায় এখনো তার বইয়ের বিক্রি তুঙ্গে, তার ধারে কাছেও নেই কারো জনপ্রিয়তা, তার পুরনো নাটকগুলো দেখার জন্য এখনো দর্শক নাওয়া খাওয়া ভুলে বসে থাকে টেলিভিশনের সামনে, ইউটিউবে। কমেনি তার সিনেমাগুলোর আকর্ষণ, কমেনি তার রচিত গানগুলোর আকর্ষণ। দর্শক হুমায়ুন আহমেদ সর্বদা আমাদের মনে বেঁচে থাকবেন তার কর্মের দ্বারা, তার স্বরচিত চরিত্র দ্বারা, অনুকরণীয় উক্তি দ্বারা, হৃদয় ছুঁয়ে যাওয়া বাণী দ্বারা। আমরা আবারও পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ, আল্লাহ ধন্যবাদ। ধন্যবাদ।